2020 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আসলাম। শুরু করছি পার্ট এ দিয়ে। তো প্রথম প্রশ্নটা ছিল, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট? তো এটার অ্যান্সার হবে, শেক্সপিয়ারিয়ান সনেট ইউজুয়ালি হ্যাভ দ্য রাইম স্কিম এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। অর্থাৎ এখানে যে শেক্সপিয়ারিয়ান সনেট আছে সেটার রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। সাধারণত যতগুলো শেক্সপিয়ারিয়ান সনেট আছে সবগুলো রাইম স্কিম এটাই। তো সেকেন্ড প্রশ্নটা হলো, হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেন্ট? তো দেখো এটা হচ্ছে মেটাফিজিক্যাল কনসেন্ট কি। এখানে a metaphysical consent is an extant metaphor that makes an outrageous comparison between a person's spiritual faculties and physical object in the world. ঠিক আছে, এখানে এক্সটেন্ড হচ্ছে প্রসারিত, মেটাফর রূপক, আউটস্ট্রেচ হচ্ছে প্রসারিত। অর্থাৎ এখানে দুই ব্যক্তির মধ্যে আত্মিক অনুষদের তুলনা, মানে কনসেপ্ট এক ধরনের তুলনা। ঠিক আছে, এ মেটাফিজিক্যাল কনসেপ্ট ইজ অ্যান এক্সটেন্ড অর্থ প্রসারিত, এক্সটেন্ড মেটাফোর। অর্থাৎ এই কনসেপ্টটা হচ্ছে এক ধরনের এক্সটেন্ড মেটাফোর, প্রসারিত রূপক, যেটা হচ্ছে তুলনা করা হয়। তো এবার দেখা হচ্ছে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার সিতে। তো এখানে আছে, হাউ ইজ অটম পার্সনিফাইড ইন দ্য পোয়েম টু অটম? তো জন কেটস uses personification in the ode to autumn by the concept of the season of autumn to a living being, possibly a woman. D number questionটা হচ্ছে, how was the patriot received by his countrymen? তো এখানে countrymen standing on the roofs of their houses cheered for him he passed by. তো এর পরের কোশ্চেন ই নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম বিউরিয়াল? অর্থাৎ হোম বিউরিয়াল পোয়েমের যে ওয়াইফটা ছিল তার নাম কি? তো তার নাম হচ্ছে অ্যামি। ঠিক আছে, হচ্ছে জি নাম্বার, হোয়াট ডাজ টেড হিউজেস মিনস বাই দ্য ফ্রেজ কিলার ফ্রম দ্য এগস? তো এখানে পাইক যে কবিতাটা আছে সেখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কিলার ফ্রম দ্য এগ। তো এখানে কোশ্চেনটা হচ্ছে, এই কিলার ফ্রম দ্য এগের মানে কি? তো এই কিলার ফ্রম দ্য এগ রেফার্স টু ইটস ডিস্ট্রাকটিভ নেচার বাই বার্থ। তো ডিস্ট্রাকটিভ নেচার বলতে ধ্বংসাত্মক স্বভাব বোঝায়। তো এই যে পাইক মাছগুলো আছে, এটা যখন তাদের জন্ম হয় তখন থেকে এরা ধ্বংসাত্মক, এটা বোঝানোর জন্য এই ফ্রেজটা ইউজ করা হয়েছে। এবার 8 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে, হোয়াট ডাজ ডায়ান থমাস মিন বাই লাইটিং হাউস? তো ইট মিনস আ হাউস ফুল অফ সফট মিউজিক। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য টু ফোল্ড ফাংশন অফ দ্য ওয়েস্ট ওয়াইন্ড? তো এটার অ্যান্সার হচ্ছে, দ্য ওয়েস্ট ওয়াইন্ড ইজ থাস বোথ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ঠিক আছে, অর্থাৎ এই ওয়েস্ট ওয়াইন্ডের দুই টাইপের কোয়ালিটি আছে, একটা হচ্ছে ডিস্ট্রয়ার আর একটা হচ্ছে প্রিজার্ভার, একটা ধ্বংসাত্মক আর একটা প্রিজার্ভ করে। তো এটার পরের প্রশ্ন হচ্ছে, হু ইজ টেলেমিকাস? তো এটা হচ্ছে আমাদের গ্রিক মাইথোলজির একটা ক্যারেক্টার। তো টেলেমিকাস ইজ দ্য সন অফ ওডিসি অ্যান্ড পেনেলো। হি ইজ আ ক্যারেক্টার ইন হোমার্স ওডিসি। তো পরেরটা, হোয়াট ইজ আইরনি? আইরনি কি? তো whenever a person says something or does something that departs from what they or we expect them to say or do, অর্থাৎ কোনো মানুষ যখন বলে একটা করে একটা বা বলতেছে একটা কিন্তু বোঝাচ্ছে একটু অন্য টাইপের, তখন সেটাকে বলে আইরনিক ইউজ, মানে এটাকে আইরনি বলে। তো এইটার সাথেই শেষ হয়ে গেল আমাদের পার্ট এর সলভ। প্রথম কোশ্চেনটা দেখো, এখানে আছে,
হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভ গড বেস্ট। তো এইটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস পোয়েম থেকে নেওয়া হয়েছে। এটা একটা সনেট যেটা হচ্ছে জন মিল্টন লিখেছিলেন। তো তার এই সনেটে এই ডিটেলসটা দেওয়া আছে যে এই প্রশ্নটা হচ্ছে যে কে গড, মানে যিনি গড আছেন তাকে বেস্ট সার্ভ করেন। তো দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সারে এখানে দেয়া আছে। এখানে দেখো, অ্যাকর্ডিং টু জন মিল্টন দ্য পোয়েট, দোজ হু সার্ভ গড বেস্ট আর দোজ হু ক্যান বিয়ার দেয়ার মাইল্ড ইয়োক পেশেন্টলি bear their pain. According to poem on his blindness, people who based bear his mild yoke. অর্থাৎ হচ্ছে যার মাইল্ড ইয়োক সে বেস্ট সার্ভ করে গডকে। এছাড়াও এখানে তোমরা কিছু কোটেশন অ্যাড করতে পারো, যেটা হচ্ছে তোমাদের যেই পোয়েমটা আছে ওই পোয়েমের হচ্ছে কিছু লাইন আছে। দেখো এখানে, আই ফন্ড আস্ক বাট পেটিয়েন্স টু প্রিভেন্ট দ্যাট মুরমুর soon replies, God doth not need either man's work or his own gift. Who bear his mild yoke, they serve him based, his state is kingly. এতটুকু তোমরা কোটেশন হিসেবে ইউজ করতে পারো। তো একটু আমি এখানে মেইন টপিকটুকু লিখে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা তোমরা একটু ভালো করে এক্সপ্লেনেশন করে নিও। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রিসের যেসব ফিচার্স আছে সেসব সেসব সম্পর্কে বলা হয়েছে যে কী কী ফিচার থাকে, বৈশিষ্ট্য। তো দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এর অনেকগুলো ফিচার থাকে, তার মধ্যে কনসেপ্ট থাকে। এখানে ডিটেলস লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। এখানে মেটাফোর থাকে, তারপরে হচ্ছে সেন্সুয়ালিটি ইজ ব্লেন্ডেড উইথ ফিলোসফি, প্যাশন উইথ ইন্টেলেক্ট অ্যান্ড কন্ট্রেস আর এভার মুভিং ওয়ান ইনটু দ্য আদার। যাই হোক, এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রির যেসব বৈশিষ্ট্য থাকে সেসব পয়েন্ট বাই পয়েন্ট দিলেই হবে। পরের কোয়েশ্চেনটা দেখো, 4 নম্বর কোয়েশ্চেন নং 4। এখানে দেখো, হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ডেড ভিলেজার লিড। এটা হচ্ছে ডেড ভিলেজাররা কিভাবে তাদের লাইফ লিড করতো। তো এটা দেখো, ফার্স্টলি উই গেট ডিসক্রিপশন অফ দ্য ভিলেজার অকুপেশনস who works in the field. They wake up in the early morning and go to the field for work. They can enjoy the natural picture of the world like the song of the swallow, the crowing of the cock, etc. They come back after their hard work in the evening. Their wives are very busy as well. We get a super bonding relationship between father and children. When they come back, their children climb their father's knees, lisping their names and age or have the first kiss. They do not compare with wealth, power and fame. ঠিক আছে, তো এখানে ডেড ভিলেজাররা কী ধরনের লাইফ লিড করতো সেটার ডিটেলস দেওয়া আছে। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নং 5। How does Shelley treat the west wind, both as a destroyer and as a preserver? এটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড পোয়েম থেকে নেওয়া হয়েছে, পিবি শেলির লেখা। The quoted lines occur in the celebrated poem Ode to the West Wind by the great romantic poet P.B. Shelley. Here the poet speaks about the dual aspect west wind as a destroyer and preserver. The wind is a wild spirit, the power of destruction blowing everywhere. The west wind is called destroyer as well as the preserver because while it destroys the leaves, it preserves seeds to germinate later. The west wind destroys only the useless decay things, dry dead leaves that are
nor green symbol of life, heavily sickly colors, pale black, yellow. যাই হোক, এইটাতে তোমাদের বোঝানো হয়েছে যে এখানে যে ওয়েস্ট ওয়াইন্ড আছে সে একজন ডিস্ট্রয়ারের কাজও করে, আবার প্রিজার্ভারের কাজও করে। যেমন সে হচ্ছে গাছের পাতা বা পাতা যখন ঝরে যায় সেগুলো সে ডিস্ট্রয় করে দেয়, এবং যে সিডস আছে, বীজ, সেগুলো সে পরের বছরের জন্য প্রিজার্ভ করে যেন আবার নতুন গাছ জন্মায়। অর্থাৎ এখানে ওয়েস্ট ওয়াইন্ড হচ্ছে দুইভাবেই এখানে বলা আছে, ডিস্ট্রয়ার হিসেবে এবং প্রিজার্ভার হিসেবে। এরপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নং 6, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য মিউজিক অফ অটাম। এটা হচ্ছে ওড টু অটাম থেকে নেয়া, জন কিটসের লেখা। তো দেখো, দ্য মিউজিক ইন জন কিটস ওড টু অটাম। ইন ওড টু অটাম, John Keats describes autumn as a season full of music and sound. তো জন কিটস অটামকে বর্ণনা করেছেন মানে মিউজিক এবং সাউন্ডে ভর্তি একটা সিজন হিসেবে। দ্য মিউজিক ইন দ্য পোয়েম ইজ রিফ্লেকশন অফ দ্য সিজনস অ্যাবিডেন্স অ্যান্ড vitality. In the poem, Keats uses various literary device to create a vivid image of the sounds of autumn. হচ্ছে এই কবিতায় আমাদের পয়েট অটাম এর সাউন্ডস নিয়ে কিছু প্রাণবন্ত পিকচার ক্রিয়েট করেছেন এই কবিতার মাধ্যমে। দ্য সাউন্ডস অফ অটাম, কিডস বিংস দ্য পোয়েম বাই ডিসক্রাইবিং দ্য সাউন্ডস অফ অটাম। He writes, season of meats and mellow fruitfulness, close bosom, friend of the maturing sun, conspiring with him how to load and blaze with fruit and vines that round that's every if's run. This line suggested that autumn is a season of abundance and plenty, the music of the harvest. Keats also describes the sound of the harvest in the poem. He writes, and still more later flower for the bees until they think warm days will never kiss, for summer has brimmed their clammy sails. যাই হোক, এখানে আমাদের কোয়েশ্চেন ছিল যে দ্য মিউজিক অফ অটাম সম্পর্কে। তো এইটা এখানে বিস্তারিত বর্ণনা করা আছে, এত বিস্তারিত পড়ার টাইম আমার হচ্ছে না, তোমরা একটু পড়ে নিও, এখানে আমি ডিটেলস দিয়ে রাখলাম। এবার দেখো 7 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াই ডাজ উলাইসেস প্রেফার আ লাইফ অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে আমাদের উলাইসেস পয়েন্ট থেকে নেয়া, যেখানে হচ্ছে জিজ্ঞাসা বলা হয়েছে যে উলাইসেস কেন অ্যাডভেঞ্চার প্রেফার করে তার জীবনে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা তোমরা কবিতা পড়লে কবিতার মধ্যে পেয়ে যাবা। দেখো এখানে, হি থিঙ্কস দিস লাইফ ইজ ওয়েস্ট when compared with the previous life. He is also complains the people are savage and they only eat and sleep. Ulysses here decides that he cannot rest and wants to travel beyond. He does not want to live is his life staying idle, but to enjoy his life in adventurous way even in old age. তার শুধু শুয়ে থেকে খাওয়া ঘুমানো এসব পছন্দ না, শুধু ভ্রমণ তার পছন্দ না, তার লাইফে কিছু অ্যাডভেঞ্চারাস চায় সে, যার কারণে তিনি হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেফার করেছেন। তো সে তার জীবনকে এনজয় করতে চায় অ্যাডভেঞ্চারের দ্বারা, এমনকি সে বৃদ্ধ বয়সেও সেটা করতে চায়, এজন্য তিনি প্রেফার করেছেন অ্যাডভেঞ্চার। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো, হাউ ইজ ডেথ ডিপিক্ট ইন দ্য পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। তো এটার আনসার দেখো, দ্য পোয়েম পার্সনিফাইজ ডেথ অ্যাজ এ জেন্টলম্যান কলার হু টেক্স leisurely carriage ride with the poet to her grave. She also personifies immortality. A volta or turn occur in the fourth stanza. তো এখানে এই পোয়েমে ডেথ একজন জেন্টলম্যান হিসেবে পার্সনিফাইড হয়েছেন। পার্সনিফিকেশন ইউজ হয়েছে এখানে। পার্সনিফিকেশন তোমরা জানো, যেখানে হচ্ছে একটি লাইফলেস
থিং যেটা বিষয় সেটাকে ইমেজিন করা হয় যেন হচ্ছে অ্যাজ লাইভ, মানে জীবন্ত প্রাণবন্ত অবস্থায়। ঠিক আছে, তখন হচ্ছে সেই জেন্টলম্যান একটা ক্যারেজে করে তাকে রাইডে নিয়ে যাচ্ছে তার মানে পোয়েটের তার কবর পর্যন্ত। ঠিক আছে, এখানে ইমমর্টালিটিও পার্সোনিফিকেশন হয়েছে, মানে অমরত্ব। এটা হচ্ছে এখানে ফোর্থ স্ট্যান্ডা আছে, তোমরা ডিটেলসটা একটু পড়ে নিও। এর পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ রবীন্দ্রনাথ ট্যাগোরের সেন্ট্রাল কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল কান্ট্রি? তো এখানে Tagore's concept of ideal state in the poem, Tagore tries to give a concept of an ideal state. After scanning the poem, we get sundry features of an ideal state, which are given below. তো আমরা এই পুরো পোয়েমটাকে স্ক্যান করার পরে পেয়েছি যে রবীন্দ্রনাথ ট্যাগোরে কেমন আদর্শ রাষ্ট্র চেয়েছিলেন, দেশ চেয়েছিলেন। তো এখানে দেখো, দেয়ার উইল নো ফিয়ার ইন মাইন্ড অ্যান্ড ইটস সিটিজেন হিয়ার্স উইল হাই। এখানে কোনো ভয় থাকবে না কারো মনে এবং সে দেশের নাগরিকদের মাথা উঁচু থাকবে। হি ওয়ান্টস এ সিটিজেন অনেস্ট পার্সোনালিটি। তিনি চাইতেন তার দেশের বা তার মানুষ বা নাগরিক অনেস্ট হোক, তাদের পার্সোনালিটি সৎ হোক। দেয়ার উইল ফ্রিডম অফ স্পিচ, এখানে কথা বলার স্বাধীনতা থাকুক। দ্য বিগ স্টেট উইল বি ওয়ান। There will be no fragment of nation and area in the state. Its citizen will speak truth from the core of heart. এখানে মানুষ সবাই সত্যি কথা বলুক তাদের অন্তরের গভীরতা থেকে। এখানে আরও আছে, দেয়ার diligent efforts are made to attain the base. No efforts is spared to attain perfection. These people will be guided by reason and not by custom and prejudice. এখানে কাস্টম বলতে প্রথা বোঝাইছে। The countrymen will be led forward by God. That means they will get to help of God. এবার দেখো কনক্লুশন দেখো, টু সাম আপ, রবীন্দ্রনাথ Tagore is seen here highly imaginative. If we get this type of state, our life will be heavenly life. তো এখানে প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার আদর্শ রাষ্ট্র হিসেবে কেমন রাষ্ট্রের সব ইমাজিন করেছিলেন, কেমন রাষ্ট্র ভেবেছিলেন, তো সেটা দেয়া হয়েছে। এই ছিল পার্ট বি এর 8টা কোয়েশ্চেন, যেখান থেকে 5টা অ্যান্সার করতে হয়। তো আমি 8টাই দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা সাথে ডিটেলস দেয়া আছে। অ্যাকচুয়ালি পার্ট বি এর অ্যান্সারগুলো মানে তোমরা ভালো করেই জানো যে মোটামুটি ব্রড কোশ্চেন যেটা মানে পার্ট বি এ যেটা থাকে শর্ট কোশ্চেন, সেটার অ্যান্সারগুলো অনেক বড় হয়। এত বড় বড় অ্যান্সার এতগুলো দেওয়া পসিবল না। আমি তোমাদেরকে মেইন বেসিকটা দেওয়ার চেষ্টা করেছি, সাথে এক্সপ্লেইন করেছি। তোমরা বাকিটা অ্যাড করে নিও, তাহলে আশা করছি ভালো মার্কস পাবে। আর প্রতিটা অ্যান্সারের সাথে একটু করে কোটেশন দেওয়ার চেষ্টা করো বই রিলেটেড, তাহলে এখান থেকে ভালো মার্কস নিয়ে আসা পসিবল। আর পার্ট বি এখানেই শেষ করছি, এরপরে পার্ট সি আসবে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এতে হচ্ছে তোমাদের অনেক বেশি কমন পাওয়ার চান্স বেড়ে যাবে। যাই হোক, আমি আমার ভিডিও শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ। পার্ট সি এর ব্রড কোশ্চেনের সলিউশন দিচ্ছি। তো দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ শেক্সপিয়ার ইমমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন সনেট 18? তো এখানে প্রশ্নটা বলা হয়েছে কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুকে, ঠিক আছে, ইমমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর মানে বিউটি যেটা সৌন্দর্য, তাকে অমরত্ব প্রদান করেছে সনেট 18-এ। তো চলো অ্যান্সার করে নিচ্ছি আমরা। তো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে, যেহেতু পার্ট সি এর প্রশ্ন একটু বড় দিলে মার্কসটা ভালো পাওয়া যায়। তো আমরা পার্ট সি এর কোশ্চেন একটু বড় দেওয়ার চেষ্টা করবে, প্লাস কোশ্চেনে অবশ্যই কোশ্চেন রিলেটেড কোটেশন ইউজ করার চেষ্টা করবে।
তো দেখো এখানে উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট প্লেরাইট অ্যান্ড পোয়েট অফ দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন একজন গ্রেটেস্ট প্লেরাইট, অর্থাৎ নাটক লিখেন যিনি, প্লেরাইট নাট্যকার বোঝায়, অ্যান্ড পোয়েট এবং কবি অফ এলিজাবেথিয়ান পিরিয়ড, অর্থাৎ তিনি এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে বিলং করেন। হি হ্যাজ রিটেন 154 সনেটস, তিনি 154টি সনেট লিখেছিলেন। সিরিয়ালি হুইচ আর কল হিজ সনেট সিকোয়েন্স, তো সেই 154টি সনেটকে একসাথে সনেট সিকোয়েন্স বলা হয়। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ইজ দ্য 18 নম্বর সনেট অফ হিজ সনেট সিকোয়েন্স। তো এই যে আমাদের কবিতাটা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা হচ্ছে 18 নম্বর সনেট তার সনেট সিকোয়েন্সের। তো ইন দিস পোয়েম দ্য পোয়েট হ্যাজ ইমর্টালাইজড হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ইউথ। তো এই কবিতায়, এই সনেটে পোয়েট অমরত্ব প্রদান করেছেন তার বন্ধুর সৌন্দর্য এবং ইয়ুথকে। তো ডিক্লারেশন অফ এক্সট্রিম বিউটি, এখানে তিনি তার বন্ধুর চরম সৌন্দর্যের ঘোষণা দিয়েছেন। দ্য পোয়েম ওপেন্স উইথ আ rhetorical question that the speaker of the poem is confused about whether he compares the beauty of his friend to a summer's day or not. প্রথমে একটি যুক্তিবাদী প্রশ্ন দিয়ে তিনি শুরু করেন যে তার বন্ধুকে সত্যি কি কোনো সামার্স ডের সাথে তুলনা করা যায় কি না, মানে আমি কি সত্যি তাকে কোনো সামার্স ডের সাথে তুলনা করতে পারি? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এরকমভাবে শুরু করছেন। তো হি ইজ reluctant to compare the young man's beauty with the summer's day and tells us that his friend is more beautiful and softer than the beauty of summer. তো তিনি এই কবিতায় বলেছেন আমাদেরকে যে তার বন্ধু যিনি আছেন তার বিউটি এবং সামার্স আর তার হচ্ছে যেই সফটার মানে কোয়ালিটি আছে সেগুলো সামার্স ডের চেয়ে বেটার এবং বিউটিফুল বেশি। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পার, এটা কবিতা থেকে একটা লাইন নিয়েছে, এটা কোটেশন ইউজ করেছে। তো দেখো পরের লাইনটা, though this line Shakespeare uses his poetic skills to ensure that his friend's beauty will be preserved forever in the lines of poem. তো এই লাইনটার মাধ্যমে তিনি তার পোয়েটিক স্কিলটাকে কাজে লাগিয়ে ইনশিওর করেছেন যে তার বন্ধুর সৌন্দর্য এই কবিতার লাইনটার মাধ্যমে সারা জীবন মানে সব সময়ের জন্য প্রিজার্ভ থেকে গেল, অর্থাৎ সংরক্ষিত থেকে গেল। কম্প্যারিজন টেকনিক, এখানে কম্প্যারিজন টেকনিক একটা পয়েন্ট। তো এখানে তিনি কম্পেয়ার করেছেন যে সেই কম্প্যারিজন টেকনিকটা ইউজ করে, সেটা হচ্ছে টু ইন্টেন্সিফাই দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। তো এখানে হচ্ছে তার ইন্টেন্সিফাই হচ্ছে তীব্র। তো তিনি এখানে তার বন্ধুর তীব্র সৌন্দর্যের বিষয়ে কথা বলেছেন। দ্য পয়েট পয়েন্টস আউট দ্য সানরাইজ ফলস অফ সামার, তিনি তুলনা করেছেন তার বন্ধুকে এবং সামারের কিছু নেগেটিভ কোয়ালিটি দেখিয়েছেন, যেমন হচ্ছে সানরাইজ ফলস, সামার হ্যাজ নো ওয়াইন্ড, গ্রীষ্মের রুক্ষ বাতাস, দ্যাট শেক দ্য ডার্লিং বার্ডস অফ স্প্রিং। তো এটা বসন্তের যে হচ্ছে ডার্লিং বার্ডস থাকে, ফুলের কলি যেটা, তো সেটাকে নষ্ট করে দেয়, এটার রুক্ষ বাতাস গ্রীষ্মের। বিসাইডস দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, তো এই গ্রীষ্মের সময়কাল যেটা সেটা খুবই স্বল্প, হুইচ মিনস দ্যাট
Summer lasts only for 3 months from June to August in England. অর্থাৎ গ্রীষ্ম শুধুমাত্র 3 মাসের জন্য ইংল্যান্ডে থাকে, সেটা হচ্ছে জুন টু অগস্ট। দ্য সানশাইন অফ সামার্স ইজ টু হট। এখানে সামারের যে সানশাইনটা আছে সেটা প্রচণ্ড গরম, দ্যাট ইজ অ্যানাদার ফল্ট অফ সামার। এইটা গ্রীষ্মের আরও একটা সমস্যা। অন আ সামার্স ডে দেয়ার ইজ অ্যান ইমেজ অফ লাইট অ্যান্ড শ্যাডো। এখানে কিছু আলো ছায়ার ব্যাপার থাকে। বাই ইউজিং Sandoki, the poet has declared that change is the law of nature and every object of nature is subject to decay. তিনি তার পোয়েটিক স্কিলকে কাজে লাগিয়ে তিনি বলেছেন যে নেচারের মানে প্রকৃতির যা কিছু আছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী যত অবজেক্ট আছে নেচারের, সব কিছুকে একসময় ক্ষয় হতে হয়, সব কিছুকে একসময় বদলাতে হয়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লেইনস। এখানে মেবি সামথিং ডিক্লেইনস হবে। যাই হোক, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে একটা কোটেশন, কবিতার লাইন ইউজ করেছে। তো এটার্নাল বিউটি, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা পোয়েট ইউজ করেছেন। ইন দ্য স্টেট অফ দ্য পোয়েম, তো পোয়েমের যে স্টেট আছে সেখানে ইউজ করেছেন। দ্য পোয়েট ডিক্লেয়ার্স দ্যাট হিজ ফ্রেন্ড হ্যাজ পজেসড এভার লাস্টেড অর এটার্নাল বিউটি, যে তার বন্ধু এটার্নাল চিরন্তন সৌন্দর্যের অধিকারী। The beauty that has been possessed by his friend will not fade away. তার বন্ধুর যে সৌন্দর্য রয়েছে সেটা কখনোই ক্ষয় হবে না, ফেড হবে না, ধূসর হবে না। It is a must that every human being must die today or tomorrow, but even death cannot take away the beauty of the youth. That is why the eternal beauty and youth of his friend have been immortalized in the eternal lines of the poem. তো সব কিছুরই মৃত্যু আছে, কোনো কিছুই অমর নয়। আজ হোক কাল হোক সবাইকেই মারা যেতে হবে, কিন্তু মৃত্যু তার বন্ধুর এই সৌন্দর্যটাকে কখনো তার সাথে নিয়ে যেতে পারবে না, কারণ এটা চিরন্তন। তার ইউথ এবং সৌন্দর্য তার বন্ধুর, তো এটা হচ্ছে ইমমর্টালাইজড, অর্থাৎ মানে এখানে ইমমর্টালাইজ বলতে বোঝায় যেটা মরণশীল নয়, অমরত্বটাই। ইজ এটার্নাল লাইন্স, এই কবিতার চিরন্তন লাইনে তার বন্ধু চিরকাল জীবিত থাকবেন, তার ইউথ, তার বিউটি। সো এটাকে এটার্নাল বলা হচ্ছে এবং ইমমর্টাল বলা হচ্ছে এই জন্য। দেখো এখানে আরেকটা কোটেশন ইউজ করা হয়েছে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। তো যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, চোখ দেখতে পাবে, সব কিছু বেঁচে থাকবে, ততদিন এই তার বন্ধু হচ্ছে ততদিন জীবিত থাকবে, এরকমটা কিছু বোঝাইছে। এটা হচ্ছে কোটেশন কবিতার লাইনের মাঝে। তো দেখো, ইন টার্মিনেশন it can be said that no human beauty is eternal. সমাপ্তিতে বলা যায়, টার্মিনেশন বলতে এখানে সমাপ্তি বোঝানো হয়েছে। ইট ক্যান বি সেইড, এটা বলা যায় যে হিউম্যান বিউটি, মানব সৌন্দর্য, ইজ ইটার্নাল। নো হিউম্যান মানে কোনো মানুষের সৌন্দর্যই চিরন্তন নয়, বাট ইট ক্যান বি মেড ইমমর্টাল বাই দ্য পাওয়ার অফ ক্রিয়েটিভ জিনিয়াস। তো কবি এটাকে তার বুদ্ধিদীপ্ত ক্রিয়েটিভিটি দিয়ে তার বন্ধুর সৌন্দর্যকে এটার্নাল বানিয়েছেন তার কবিতায়। দো হিজ পোয়েটিক জিনিয়াস, তার বুদ্ধিদীপ্ত পোয়েটিক স্টাইলে উইলিয়াম শেক্সপিয়ার ইনশিওর করেছেন উইলিয়াম শেক্সপিয়ার যে হিজ ফ্রেন্ডস বিউটি উইল বি এটার্নাল, তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন থাকবে। নেভার লস্ট টু দ্য পাসিং অফ টাইম, সময়ের পরিবর্তনের সাথে সাথে তার বন্ধুর সৌন্দর্যের কোনো পরিবর্তন হবে না। তো এটাই বুঝিয়েছেন। এই পুরো অ্যান্সারটা এক্সপ্লেইন করা হয়েছে, তোমাদের এতটুকু লিখলেই হবে সুন্দরভাবে কোটেশন দিয়ে। তো তোমরা যাদের প্রয়োজন ভালো করে পড়ে নিও। এখানে আমি পার্ট সি এর আরেকটা কোশ্চেনের সলিউশন করছি। তো দেখো, এই কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ রবার্ট হেরিক ডেভেলপ দ্য থিম অফ ট্রানজিটরিনেস
of human life on earth. Discuss. তো এটার প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা যায়। এখানে দেখো, রবার্ট হেরিক belongs to the Cavalier group of poetry in the 17th century. তো রবার্ট হেরিক ক্যাভেলিয়ার গ্রুপ অফ পোয়েট্রি থেকে বিলং করে 17th সেঞ্চুরি একজন রাইটার। ইন হিজ ফেমাস শর্ট লিরিক্স টু ড্যাফোডিল, তার ফেমাস একটা শর্ট লিরিক হচ্ছে টু ড্যাফোডিলস। হিয়ার হি হ্যাজ ইউজ দ্য থিম অফ ট্রানজিটোরিনেস অফ হিউম্যান লাইফ অন আর্থ। তো এখানে এখানকার এই কবিতাটার থিম হচ্ছে মানুষের মানে মানব জীবনের ক্ষণস্থায়িত্ব, মানে পৃথিবীতে ক্ষণস্থায়িতা, মানে মানুষের জীবন যে ক্ষণস্থায়ী পৃথিবীতে, সেটাই বোঝানো হচ্ছে। টু ডেভেলপ দ্য থিম অফ দ্য টেম্পোরালিটি অফ হিউম্যান লাইফ অন আর্থ, দ্য পোয়েট হ্যাজ ইউজড সাম ইউনিক টেকনিক্স ইন দ্য ফলোয়িং ওয়ে। তো সেই কথাটা আবার বলা হচ্ছে, এখানে থিমটা ডেভেলপ করা হয়েছে মানুষের জীবনের যে সাময়িকতা আছে সেটা নিয়ে। ইউনিক একটা টেকনিক ইউজ করেছে, নিচে টেকনিকটা দেওয়া হচ্ছে কি কি ইউজ করেছে। সিলেক্টিং সাবজেক্ট ম্যাটার অ্যাবাউট দ্য এফেমেরালিটি, তো এটা মানে হচ্ছে ক্ষণস্থায়িতা। of human life, transitoriness or ephemerality means the quality or state of being transitory, মানে এসবের মানে হচ্ছে ক্ষণস্থায়িত্বতা, মানুষের জীবন যে ক্ষণস্থায়ী সেই বিষয়টাই বোঝানো হয়েছে। তো the opening lines of the poem address the theme of the poem. তো এই কবিতাটার যে ওপেনিং লাইন আছে সেটা নির্দেশ করে কবিতাটার থিমকে। হিয়ার হিরিক অ্যাসার্ট দ্য শর্ট এক্সিস্টেন্স অফ হিউম্যান লাইফ, এখানে রবার্ট হেরিক নির্দেশ করেছেন মানুষের জীবনের যে শর্ট এক্সিস্টেন্স, অর্থাৎ মানুষের জীবন যে এক্সিস্ট করে সেটা অনেক শর্ট টাইমের জন্য, সেটা বোঝাচ্ছে। তো ফেয়ার ড্যাফোডিলস উইপ ইমেজার ইউ হেস্ট অ্যাওয়ে সুন, ঠিক আছে। তো এখানে দেখো, উইপ ইমেজার ইউ হেস্ট অ্যাওয়ে সুন শোয়িং দ্য সিমিলারিটি বিটুইন হিউম্যান অ্যান্ড ড্যাফোডিলস। এই যে ড্যাফোডিল ফুলগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায় এবং মানুষের মারা যাওয়ার এবং মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বের সাথে এই জিনিসটার তুলনা করা হয়েছে। দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড দ্য ড্যাফোডিলস অ্যান্ড শোন আ সিমিলারিটি বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড ড্যাফোডিলস। যে লাইনটা বললাম এটাই আবার বলা হয়েছে এখানে, যে মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বতা এবং ড্যাফোডিল যে ফুলটা আছে তার শর্ট টাইম, এই দুটোকে এখানে কম্পেয়ার করা হয়েছে, মানে এই দুটার মধ্যে সিমিলারিটি দেখানো হয়েছে। হি কম্পেয়ার্স হিউম্যান লাইফ উইথ দ্য লাইফ স্প্যান অফ ড্যাফোডিল, তিনি হচ্ছে ড্যাফোডিলের জীবনকালের সাথে মানুষের জীবনকালের তুলনা করেছেন। দ্য ফার্স্ট লাইন of the poem indicates the short-lived nature of life and the quick passage of time. The poet signifies his concept of the ephemerality of life throughout the poem, that like the flowers. তো মানুষের জীবনের শর্ট টাইমের সাথে ফুলের কনসেপ্টটার মানে সাইনিফাইজ করা হয়েছে। হিউম্যান হ্যাভ আ শর্ট লাইফ ইন দিস ওয়ার্ল্ড, মানুষের জীবনে অনেক কম সময় থাকে এই পৃথিবীতে, তো এটা বোঝাইছে। নেক্সটে দেখো সিমিলি ইউজ করছে। ইউজিং সিমিলি ইজ আ ডিরেক্ট কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস বাই ইউজিং অ্যাজ, লাইক অ্যান্ড সো অন। তো সিমিলি হচ্ছে একটি
একটি পোয়েটের মাঝে থাকে ফিচার্স টাইপের, মানে পোয়েটে ইউজ করা হয় সিমিলি। তো সিমিলি হচ্ছে ডিরেক্ট কম্পারিজন, সরাসরি তুলনা, টু বিটুইন টু ডিসিমিলার থিংস, দুইটি ডিসিমিলার থিংস, যেটা হচ্ছে দুইটি আলাদা আলাদা জিনিসের তুলনা, যেখানে অ্যাজ লাইক এবং সো অন এসব ইউজ করে তুলনাটা করা হয়। ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস দেয়ার ইজ এ গ্রেট এক্সাম্পল অফ সিমিলি। তো এখানে হচ্ছে এটা একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে সিমিলির, টু উইডেন দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার থিমের সাথে। দ্য poet laments that we who are like beautiful daffodils have a short life in the world. পোয়েট এখানে দুঃখ প্রকাশ করেছেন যে এখানে মানুষের জীবনের শর্ট টাইম ড্যাফোডিল ফুলের সৌন্দর্যের মতো খুব কম সময়ের জন্য। অ্যাজ দ্য ড্যাফোডিলস গ্রো ভেরি হেস্টি অ্যান্ড ডাই টু কুইক, এই ড্যাফোডিল ফুলের জীবনকাল হচ্ছে এটা তাড়াতাড়ি বড় হয় এবং জীবনকাল খুব কম, তাড়াতাড়ি মারা যায়, ডাই টু কুইকলি মানে তাড়াতাড়ি ফেড হয়ে যায় আর কি। দিস ফ্যাক্ট ইজ symbolically referred to by the spring season and the duration of spring is completely, তো এটার সাথে স্প্রিং সিজনের তুলনা করা হয়েছে। মানুষের জীবনের যে বসন্ত আছে অর্থাৎ ইউথ, সেটার তুলনা করা হয়েছে। এই যে কম্পারেবল টু দ্য ইউথ অফ হিউম্যান লাইফ, এখানে স্প্রিং বলতে হিউম্যান লাইফের ইউথ বোঝানো হয়েছে। ফ্রম দিস পোয়েম দ্য ইয়াং ফেলো শুড টেক দ্য লেসন of quickly passing the time of life and lead a very pure from the young stage of life. এরপরে দেখো ইউজিং ইমেজরি ইজ দ্য কালেকটিভ ইউজ অফ ইমেজেস ইন হুইচ দ্য লিটারি ওয়ার্কস ইজ লাইফ। তো ইমেজরি হচ্ছে কিছু কালেকটিভ ইমেজের ব্যবহার, লাইক টু দ্য মাইন্ড অফ দ্য রিডার, যেটা পাঠকের মনে তৈরি করা হয়। ইন দ্য পোয়েম হিয়ারিক স্কিলফুলি হ্যাজ ইউজ দিস লিটারি ডিভাইস টু গ্লোরিফাই দ্য থিম। তো এখানে খুবই চমৎকারভাবে স্কিলফুলি তিনি হচ্ছে গ্লোরিফাই করেছেন থিমটার সাথে, এই বিষয়গুলোর তুলনা করেছেন এবং ইমেজারি ইউজ করেছেন। টু টেম্পোরারি অফ হিউম্যান বিংস অন দ্য আর্থ, মানে মানুষের যে শর্ট টাইম প্লাস এই ড্যাফোডিলসের যে শর্ট টাইম সেটা তুলনা করা হয়েছে। সামার্স রেইন অ্যান্ড পার্লস অফ মর্নিং ডিউ, এখানে সামার্স গ্রীষ্মের বৃষ্টি এবং পার্লস অফ মর্নিং ডিউ সকালের যে চকচক করা ভূতের মতো শিশির বিন্দু অর্থাৎ ড্রপ, সেটার কথা তুলনা করা হয়েছে। যেমন হচ্ছে গ্রীষ্মের মাটি, মানে মানে পৃথিবী উত্তপ্ত থাকার কারণে বৃষ্টি যেমন মাটি শুষে নেয়, সেরকমভাবে মানুষের জীবন অনেক শর্ট টাইম, সেটা বোঝানো হয়েছে। বাই দিস ইমেজরি হেরিক হ্যাজ ওয়ান্টেড টু রিভিল দ্য আইডিয়া দ্যাট সামার্স রেইন অ্যান্ড পার্লস অফ মর্নিং ডিউস পাস অ্যাওয়ে টু সুন, যে তাড়াতাড়ি হচ্ছে সমাপ্ত হয়ে যায়। লাইক দ্য ইমেজরি হিউম্যান বিং অলসো হ্যাভ এ শর্ট এক্সিস্টেন্স, মানুষেরও তেমনভাবে অনেক শর্ট একটা টাইমে মানুষের অস্তিত্ব থাকে। সামার্স রেইন হুইচ কামস ফর আ শর্ট টাইম, গ্রীষ্মের বৃষ্টি খুব শর্ট টাইমের জন্য আসে। অ্যান্ড দ্য মর্নিং ডিউস হুইচ ভ্যানিশ অ্যাওয়ে অ্যান্ড নেভার রিটার্ন, তো সকালে শিশির কণা যেটা থাকে সেটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায় এবং কখনো ফিরে আসে না, এই বিষয়টাকেই বোঝানো হয়েছে। তো এরপরে দেখো লাইক টু দ্য সামার্স রেইন অর অ্যাজ দ্য পার্ল অফ মর্নিং ডিউস নিয়ার টু বি ফাউন্ড অ্যাগেইন, এটা হচ্ছে কোটেশন ইউজ করা হয়েছে কবিতার মাঝখানে, মানে কবিতার কোটেশন মানে কবিতার লাইন কোটেশন হিসেবে কোশ্চেনের মানে অ্যান্সারের মাঝখানে ইউজ করা হয়েছে। রিপ্রেজেন্টিং দ্য ফ্লিটিং নেচার অফ টাইম, এখানে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে প্রকৃতির ক্ষণস্থায়িত্বকে। দেয়ার ইজ আ পপুলার প্রভাব, তো এখানে একটি পপুলার মানে প্রথা বা বাক্য, যেটা মানে প্রভাব দ্যাট ইজ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এখানে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বাই দিস প্রভাব উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ভ্যালুয়েবল টাইম ইজ, আমরা বুঝতে পারি এই প্রভাবের দ্বারা যে
সময় কতটা মূল্যবান। দ্য ফ্লিটিং নেচার অফ টাইম ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য পোয়েম টু ড্যাফোডিলস। তো এখানে পৃথিবীর ক্ষণস্থায়িত্ব স্বভাবকে রিপ্রেজেন্ট করেছেন কবি এই কবিতার মাঝখানে। বাই দিস ফ্লিটিং নেচার অফ টাইম উই আর অলওয়েজ গোয়িং টু ডেথ ফ্রম বার্থ অনওয়ার্ডস। এই সময়টার পর আমাদেরকে মারা যেতে হবে। অ্যাজ কুইক, মানে এরপরে দেখো আবার হচ্ছে কিছু কোটেশন ইউজ করা হচ্ছে। অ্যাজ কুইক গ্রো টু মিট ডিকে অ্যাজ ইউ অর এনিথিং উইথ ডাই। এবার কনক্লুশন দেখো, সমাপ্তি টানছি। ইন ফাইন উই ক্যান টার্মিনেট দ্যাট ফ্রম দিস পোয়েম উই গেট আ ডেফিনেট melancholic tone about the fact that the existence of every living being in this world is short and death is inevitable. এখানে বোঝাইছে মৃত্যু অনিবার্য এবং পৃথিবীর সব কিছু একটা শর্ট টাইমের জন্য এক্সিস্ট করে। এই জিনিসটাকে বিষণ্ণ সুরে মেলানহলিকভাবে রিপ্রেজেন্ট করেছেন কবি। তো এটাই ছিল এই প্রশ্নটার অ্যান্সার। তোমাদের যাদের প্রয়োজন একটু ভালো করে ডিটেলস দেখে নিও। একটা ব্রড কোশ্চেনের সলিউশন করছি। ব্রড কোশ্চেনটা হচ্ছে, হাউ ডিড দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স ক্রিয়েট অ্যান এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ। কীভাবে ড্যাফোডিল ফুল কবির মনে একটা গভীর ছাপ ফেলে গেছিলো, সবসময়ের জন্য এভারলাস্টিং একটা ছাপ ফেলে গেছিলো কীভাবে, সেটা জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নে। তো প্রথমে দেখো অ্যান্সার করছি, ইন্ট্রোডাকশন থেকে শুরু করছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ দ্য রোম্যান্টিক এরা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন রোম্যান্টিক পিরিয়ডের গ্রেটেস্ট একজন পোয়েট। হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ ট্রিটমেন্ট অফ নেচার ইন হিজ পোয়েমস। তো তিনি তার কবিতায় নেচার বেশি, নেচার রিলেটেড জিনিস বেশি, এই জন্য তিনি হচ্ছে ওয়েল নোন। হি রোট আ ফেমাস পোয়েম। তিনি একটি ফেমাস কবিতা লিখেছেন যেটার নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটা অলসো নোন অ্যাজ ড্যাফোডিলস। In this poem, Wordsworth expresses his profound appreciation for the beauty of nature and the joy it brings to his life. তো ওয়ার্ডসওয়ার্থ এই কবিতায় গভীর প্রশংসা করেছেন প্রকৃতির সৌন্দর্যের, এবং যে সৌন্দর্য তার জীবনে খুশি এনে দিয়েছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, কবিতার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, দ্য পোয়েম ওয়াজ ইন্সপায়ার্ড বাই অ্যান এক্সপিরিয়েন্স। এখানে পোয়েট একটি অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স হয়েছেন এই কবিতাটি লেখার জন্য। দ্যাট ওয়ার্ডসওয়ার্থ হ্যাড হোয়াইল টেকিং আ ওয়াক উইথ হিজ সিস্টার ডোরোথি। সে তার বোন ডরোথির সাথে হাঁটছিলেন ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। ডিউরিং দেয়ার ওয়াক, তাদের হাঁটার সময়, দে কেম অ্যাক্রস আ ফিল্ড ফিল্ড উইথ ড্যাফোডিলস। তারা একটি মাঠের পাশ দিয়ে হাঁটছিলেন যেটা ড্যাফোডিল ফুলে পূর্ণ ছিল। হুইচ লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন ওয়ার্ডসওয়ার্থ মাইন্ড। তো সেই ফুল কবির মনে একটি গভীর ছাপ ফেলেছিল। হিয়ার্স হাউ দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স ক্রিয়েট অ্যান এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ। এরপরে দেখো একটা পয়েন্ট, সেটা হচ্ছে বিউটি, এটাও একটা পয়েন্ট দিতে পারো। Wordsworth was struck by the sheer beauty of the daffodils. The flowers were spread out in a never-ending line and stretched inward the heart of the observer. The sight of such a vast field of yellow flowers made Wordsworth feel as if he was surrounded by the host of golden daffodils, were tossing their heads in sprightly dance
and how the wind fluttered and danced among them. এই লাইনটার মানে হচ্ছে বাতাসের সাথে সাথে যেন ফুলগুলো নাচছিল এবং আর টসিং দেয়ার হেড, তাদের মাথাগুলো নাড়াচাড়া করছিল, স্প্রাইটলি ডান্স করতেছিল, এরকম একটা লাইন। দিস কানেকশন টু নেচার ওয়াজ ইম্পর্ট্যান্ট টু ওয়ার্ডসওয়ার্থ। এই নেচারের এই কানেকশন সংযোগ ওয়ার্ডসওয়ার্থের জন্য অনেক গুরুত্বপূর্ণ। who believed that being in nature could bring people closer to God. তিনি বিলিভ করতেন নেচার মানুষকে আল্লাহ বা গডের কাছাকাছি নিয়ে আসতে পারেন। তো এবার দেখো কনক্লুশন। দ্য ড্যাফোডিলস লেফট অ্যান এভারলাস্টিং ইমপ্রেশন অন ওয়ার্ডসওয়ার্থ বিকজ দে ওয়ার সো বিউটিফুল অ্যান্ড জয়ফুল। তো পরিশেষে এটাই বলা যায় যে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের মনে ড্যাফোডিল ফুলগুলো অনেক গভীর একটা ছাপ ফেলেছিল, কারণ এগুলো অনেক সুন্দর ছিল এবং জয়ফুল ছিল। দে ওয়ার আ সিম্বল অফ হ্যাপিনেস, তারা হ্যাপিনেসের সিম্বল ছিল, অ্যান্ড ওয়ার্মথ, অ্যান্ড দে ব্রট হিম কমফোর্ট হোয়েন হি ওয়াজ ফিলিং লোনলি। তো সেই স্মৃতিটা কবিকে কমফোর্ট ফিল করাতেন যখন তিনি লোনলি ফিল করতেন, একাকিত্ব ফিল করতেন। দ্য মেমোরি অফ দ্য ড্যাফোডিল উইল অলওয়েজ বি উইথ হিম। তো এই ড্যাফোডিল ফুলের এই মেমোরিটা তার সাথে সবসময় থাকতো, এই স্মৃতিটা। অ্যান্ড ইট উইল অলওয়েজ ব্রিং হিম জয়, এবং তাকে সবসময় সেই আনন্দঘন মুহূর্তটা অনুভব করাতেন। দ্য এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য ড্যাফোডিলস ওয়াজ প্রোফাউন্ড ওয়ান ফর ওয়ার্ডসওয়ার্থ। It continues to inspire readers to appreciate the beauty of nature and find joy in simple pleasure. তো এটা হচ্ছে ইন্সপায়ার করে রিডার্সকে অ্যাপ্রিসিয়েট করতে, প্রশংসা করতে, দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির প্রশংসা করতে, অ্যান্ড ফাইন্ড জয়, আনন্দ খুঁজে পেতে, ইন সিম্পল প্লেজার, খুব সাধারণ আনন্দ খুঁজে পেতে। তো এটাই ছিল এই প্রশ্নের উত্তর। পার্ট সি এর একটা ব্রড কোশ্চেনের সলিউশন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ আ ড্রামাটিক মনোলগ? ইভালুয়েট উলাইসিস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। তো এখানে আ ড্রামাটিক মনোলগ ইজ আ লিরিক পোয়েম ইন হুইচ আ সিঙ্গল ইমেজিনারি স্পিকার অর আ হিস্ট্রিক্যাল personage express his thought and feeling to an imaginary silent audience. তো ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের লিরিক পোয়েম যেখানে একজন সিঙ্গেল ইমেজিনারি অর্থাৎ ইমাজিন ক্যারেক্টার বা স্পিকার অথবা হিস্ট্রিক্যাল পার্সন, ঐতিহাসিক চরিত্র, এক্সপ্রেস হিজ থটস, তার চিন্তাভাবনা এক্সপ্রেস করবে, অ্যান্ড ফিলিংস, থটস এবং ফিলিংস এক্সপ্রেস করবে টু অ্যান ইমাজিনারি সাইলেন্ট অডিয়েন্স। একজন ইমাজিন করা একজন সাইলেন্ট অডিয়েন্সের সামনে সে এক্সপ্রেস করবে তার থটস, তার ফিলিংস। তো এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো আলফ্রেড লর্ড টেনিসনস পোয়েমস উলাইসিস ইজ আ মাস্টারফুল এক্সাম্পল অফ দ্য ড্রামাটিক মনোলগ ফর্ম। তো এই উলাইসিস কবিতাটা আলফ্রেড টেনিসনের লেখা, এটা হচ্ছে একটি অনেক সুন্দর একটি উদাহরণ ড্রামাটিক মনোলগ ফর্মের। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1842 অ্যান্ড ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্কস অফ দ্য ভিক্টোরিয়ান এরা। তো এই পোয়েমটা ফার্স্ট পাবলিশ হয় 1842 সালে, এবং এটা একটি অনেক ইম্পর্ট্যান্ট কাজ, ভিক্টোরিয়ান এরার একটি গুরুত্বপূর্ণ একটা কাজ, মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে করা খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। দ্য পোয়েমস প্রোটাগনিস্ট উলাইসিস। তো এখানে এই কবিতার প্রোটাগনিস্ট মানে নায়ক চরিত্র, যে মানে মেইন চরিত্র, সেটা হচ্ছে উলাইসিস, ইজ এ কমপ্লেক্স ক্যারেক্টার হু স্পিক্স ডিরেক্টলি টু দ্য রিডার। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ক্যারেক্টার যে হচ্ছে ডিরেক্টলি পাঠকের সাথে সরাসরি কথা বলছে। রিভিলিং হিজ থটস, তার চিন্তাভাবনা রিভিল করছে। ফিলিংস অ্যান্ড মোটিভেশন, তার চিন্তাভাবনার সাথে তার ফিলিংস রিভিল করছে এবং মোটিভেশনস করছে, মোটিভেট করছে তার লিসনারদের, তার পাঠকদের।
In the poem, Ulysses standing before the royal place of Icha. তো এটা হচ্ছে একটি রয়্যাল প্লেস সম্বন্ধে লেখা। ইচ্ছা যেখানে এটার কথা বলা হয়েছে, স্পিক্স বিফোর দ্য মেরবিনার্স who had been his fellow sojourners during his long journey to Troy. এখানে হচ্ছে ট্রয়ের লম্বা জার্নির কথা বলা হয়েছে। হি স্পিক্স অফ হিজ ডিসস্যাটিসফ্যাকশন উইথ হিজ কারেন্ট স্টেট অফ লাইফ। তিনি কথা বলছিলেন তার ডিসস্যাটিসফ্যাকশন সম্বন্ধে, অতৃপ্ততা, অসন্তুষ্টতার সম্বন্ধে, যেটা এখন তার জীবনে আছে। হি ইজ অ্যান অ্যাগিং কিং who has returned home to Icha after a long and arduous journey. সে রিটার্ন করেছে একটি কঠিন জার্নির পর, ডিসপাইট হিজ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড দ্য লাভস অফ হিজ পিপল। তার রাজ্যের মানুষজনের ভালোবাসা এবং অ্যাকমপ্লিশমেন্টের কারণে উলাইসিস ইজ রেস্টলেস অ্যান্ড ইগার ফর নিউ অ্যাডভেঞ্চার। উলাইসিস রেস্টলেস ছিলেন এবং প্রচণ্ড আগ্রহী ছিলেন তার নতুন অ্যাডভেঞ্চারের জন্য। হি লংস টু লিভ হিজ ডোমেস্টিক লাইফ বিহাইন্ড অ্যান্ড এম্বার্ক অন আ নিউ জার্নি টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সিক্স নিউ চ্যালেঞ্জ। সে তার জীবনে আরও বেশি অ্যাডভেঞ্চার চায়, সে নতুন জার্নিতে যেতে চায়, ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে চায় এবং নিউ চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ খুঁজতে চায়। দ্য পোয়েমস প্রোটাগনিস্ট, এই কবিতার যে হচ্ছে মেইন ক্যারেক্টার, উলাইসিস ইজ আ কমপ্লেক্স অ্যান্ড মাল্টি ডিমেনশনাল ক্যারেক্টার। তো এখানে ইনি একজন বহুমাত্রিক চরিত্র, হু স্পিক্স ডিরেক্টলি টু দ্য রিডার, যে রিডারদের সাথে ডিরেক্টলি কথা বলছে, রিভিলিং হিজ থটস, ফিলিংস অ্যান্ড মোটিভেশনস, তার চিন্তাভাবনা, তার অনুভূতি এবং মোটিভেশন তার রিডারদের দিচ্ছে। দ্য ফর্ম অফ দ্য ড্রামাটিক মনোলগ অ্যালাউজ দ্য রিডার টু গেইন অ্যান intimate understanding of Ulysses as a character and provides a powerful insight into the human condition. The poem's theme of morality, the fear of growing old, and desire for adventure are timeless, making Ulysses, মানে তিনি তার বয়সের বৃদ্ধ হয়ে যাওয়ার ভয়ে বেড়ে উঠছিলেন এবং সে হচ্ছে মানে তিনি এখন যতদিন পারেন তিনি নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে চান, এরকমটা বোঝানো হয়েছে। তিনি অ্যাডভেঞ্চারের জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, আগ্রহী ছিলেন প্রচণ্ড, এরকমটা বোঝাইছে। আ পোয়েম দ্যাট কন্টিনিউস টু রেজোনেট উইথ রিডার্স টুডে। তো এইভাবেই এই কবিতাটা কন্টিনিউ হয়েছে এবং রিডারদের সামনে উপস্থাপন করা হয়েছে। সুতরাং এটা একটা ড্রামাটিক মনোলগ, যেহেতু ড্রামাটিক মনোলগের ফিচার্সগুলো এটার সাথে মিলে যাচ্ছে, এই কারণে উলাইসিস একটি ড্রামাটিক মনোলগ। পার্ট সি এর এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য এলিমেন্টারি অ্যাট্রিবিউটস দ্যাট ইয়েটস ডিজায়ার ফ্রম হিজ ডটার। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে ইয়েটস মানে আমাদের রাইটার পোয়েট ডাব্লিউ.বি. ইয়েটস তার মানে কন্যার মধ্যে কী কী গুণাবলী প্রাথমিকভাবে দেখতে চেয়েছেন বা কী কী গুণাবলী তিনি চেয়েছেন তার মেয়ের মধ্যে। তো দেখো এটার আনসার, এখানে ডাব্লিউ.বি. ইয়েটস ওয়ারিজ অ্যাবাউট হিজ ডটার অ্যানে বিকজ হি হ্যাজ জাস্ট এক্সপিরিয়েন্সড সাম হার্শ থিংস ইন হিজ পার্সোনাল লাইফ। তো ডাব্লিউ.বি. ইয়েটস তার মেয়েকে নিয়ে চিন্তিত ছিল, তার মেয়ে অ্যানিকে নিয়ে, কারণ সে এমন কিছু বিষয় মানে কঠোর বিষয় এক্সপিরিয়েন্স করেছে তার পার্সোনাল লাইফে। দ্য পোয়েম কনসিস্ট অফ 10 8-line verse which divided into 5 pairs of verse where 4 pairs express his wish। এখানে প্রথমে দেখো কিছু চারটা পেয়ার অর্থাৎ 8টা লাইন এক্সপ্রেস করেছে তার উইশ, such as 3 and 4 first wish for the girl let her not be too beautiful,
এরপরে দেখো 5 এবং 6, সেকেন্ড উইশ, লেট হার বি কাইন্ড। এরপরে 7 এবং 8, থার্ড উইশ, লেট হার নট বি আ মডার্ন ওম্যান। এরপরে 9 এবং 10, লেট হার লভস হাউস বি আ হাউস অফ রিচুয়াল অ্যান্ড কাস্টম। তো দেখো তিনি তার মেয়ের জন্য যেসব ইচ্ছা পোষণ করেছিলেন তার মধ্যে হচ্ছে প্রথমে ছিল তার মেয়ে যেন খুব বেশি সুন্দরী না হয়, তারপরে ছিল হচ্ছে সে যেন দয়ালু হয়, থার্ড উইশ ছিল তার সে যেন খুব বেশি মডার্ন কোনো উম্যান না হয়। এরপরে প্রশ্নটা হচ্ছে সে এমন একটা ফ্যামিলি পায় যেন ভবিষ্যতে যে বাসায় হচ্ছে নিয়ম এবং প্রথা আছে, অর্থাৎ অনেক সংস্কারী ফ্যামিলি যেটাকে বোঝায়। ইন হিজ ফার্স্ট উইশ ইয়েটস প্রেইজ দ্যাট অ্যানি উইল বি বিউটিফুল বাট নট এক্সেসিভলি। তো তার প্রথম ইচ্ছা ছিল অ্যানি বিউটিফুল হোক, সুন্দর হোক, কিন্তু অনেক বেশি বা অত্যাধিক নয়। দ্য মাচ বিউটি মেক্স ইভেন আননোন পারসন distraught and unhappy as if he cannot fulfill his desire to possess his beauty. অনেক বেশি সৌন্দর্য মানুষকে আনহ্যাপি করে তোলে এবং সে তার নিজের ইচ্ছা বা তার নিজের যতটুকু সৌন্দর্য চায় সেটুকু যতক্ষণ না ফুলফিল করতে পারে ততক্ষণ সে কখনো খুশি হতে পারে না। ইভেন অ্যানি অলসো ক্যান বি ডিরেইলড ফর দ্য বিউটি শি হ্যাজ। তিনি চাইতেন না যে, এমনকি তিনি এটা চাইতেন না যে তার মেয়ে লাইনচ্যুত হোক তার সৌন্দর্যের কারণে, তিনি নিজেকে অত্যাধিক সুন্দর মনে করুক এইসব। ইফ শে লাভস হার বিউটি এক্সিডিংলি, সে যদি নিজের সৌন্দর্যকে অতিশয় পছন্দ করে, ইট উইল মেক হার স্ট্যান্ড রিপিটলি ইন front of mirror which ultimately draws her away for the practice of very practical life of hard times. তো সে ফিউচারে তার প্র্যাকটিক্যাল লাইফ যখন সে লিড করবে তখন সেটা তার জন্য অনেক হার্ড টাইম হবে। Yet fears that beauty would help her to gain favor, which draws her far from practicing good work, and as a result she will lose natural kindness. এখানে ইয়েটস চাচ্ছিল না যে অতিরিক্ত সৌন্দর্যের কারণে তার মেয়ে হচ্ছে তার ন্যাচারাল যে কাইন্ডনেস, দয়ালু ভাব আছে সেটা ভুলে যাক, বা সে অনেক বেশি প্র্যাকটিক্যাল হোক লাইফে, মানে সে যেন অধিক নিজের প্রতি সৌন্দর্য চর্চায় ব্যস্ত হয়ে নিজের হচ্ছে যেই ভালো গুণাবলী আছে সেগুলো যেন সে হারিয়ে না ফেলে, যেমন দয়ালু, বিনয়ী এসব। হি প্রেজ লেট হার ডটার বি নট বিউটিফুল অ্যাজ হেলেন। তিনি চাইতেন না যে তার মেয়ে হেলেনের মতো সুন্দর হোক। হেলেন ওয়াজ আ বিউটিফুল অ্যান্ড ওয়াজ গ্র্যান্টেড ওম্যান। তো এখানে হেলেন খুবই সুন্দর একজন ওম্যান ছিল সেটা বোঝাইছে। হার বিউটি মেক্স হার ফুল, তার সৌন্দর্য তাকে একজন বোকায় পরিণত করেছে, মানে সে একজন বোকা। হেলেন হ্যাড নো ফাদার টু গাইড হার, হেলেনের কোনো বাবা ছিল না যে তাকে গাইড করতে পারে। ইয়েটস intends to guide his daughter in the choice of his suitable life partner. তো ইয়েটস চাইতো তার মেয়েকে গাইড করতে যেন সে একজন উপযুক্ত লাইফ পার্টনার পায়, যেন তার সাথে হেলেনের মতো কিছু না হয় এই জন্য। ইয়েটস ওয়ান্ট অ্যানি টু বি courteous and kind-hearted. He knows that love does not come freely and unconditionally. ইয়েটস চাইতো অ্যানি বিনয়ী এবং দয়ালু হৃদয়ের হোক, কারণ সে জানতো love does not come freely and unconditionally. Love is not inspired by mere physical beauty, it is earned by good efforts. তো এখানে মানুষের সেই ভালোবাসার কথা বলা হচ্ছে যেটা হচ্ছে
মানুষের সৌন্দর্যের কারণে নয়, বরং মানুষের ভেতর থেকে আসে, মানে সে একজন ভালো মনের অধিকারী হোক, এরকম কিছু বোঝাচ্ছে। বাই দোজ হু আর নট ইভেন বিউটিফুল বাট আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল, সো বি সেইড, hearts are not had as a gift, but hearts are earned by those that are not entered beauty. এটা হচ্ছে একটা কোটেশন ইউজ করা হয়েছে। Here in the stanza 5, the poet uses many literary terms like symbolism, metaphor, simile, etc. Yet hopes that his daughter will grow and flourish with virtue, modesty. তো ইয়েটস চাইতো যে তার মেয়ে বেড়ে উঠুক অনেক সমৃদ্ধভাবে, সে আশা করেছিল, এবং সে বিনয়ী হোক। She must be hidden, not too open and opinionate like Mudgone. তো তার মেয়ে হিডেন থাকুক এবং সে অনেক বেশি মতামতযুক্ত না হোক, যেমনটা ম্যাড গন ছিলেন। মড গন সম্ভবত ইনি হচ্ছে, আমার অ্যাকচুয়ালি পোয়েমটা মনে নাই, উনি সম্ভবত আমাদের পোয়েটসের গার্লফ্রেন্ড ছিলেন। এ ট্রি ইজ ফ্রেশ শুটিং and natural, yet wishes that Annie will have pleasant thoughts. তিনি উইশ করেছিলেন যে তার শান্তিপূর্ণ কিছু চিন্তাভাবনা থাকুক। হি ওয়ান্টস হার টু টক অফ গুড প্লেজেন্ট থিংস অ্যান্ড থিংস উইথ ব্রিং থট, ইয়েটস ওয়ান্টস অ্যানে টু চেস অ্যান্ড কোয়ারেল অনলি ইন দ্য মেরিম্যান। এখানে চেস বলতে অনুধাবন বোঝানো হয়েছে, আর মেরিম্যান বলতে আনন্দ। He wants her to be happy and not too ambitious or opinionate. তিনি চাইতেন তার মেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং অধিক মতামতযুক্ত না হোক। He does not want her to chase ambition ruthless. তিনি এটাও চাইতেন না তার মেয়ে অনুধাবনে অক্ষম হোক বা রুথলেস অর্থাৎ নির্মম হোক। এটাই ছিল হচ্ছে আমাদের একটা কবিতা, এ প্রেয়ার ফর মাই ডটার, ডাব্লিউ.বি. ইয়েটসের একটা কবিতা। এখানে এটার শর্ট একটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি। এটা একটা কবিতা যেখানে হচ্ছে একটা নিউবর্ন বেবি জন্মগ্রহণ করে আমাদের কবির মেয়ে। তো হচ্ছে তখন চারদিকের পরিস্থিতি বেশ কঠিন ছিল, একটা যুদ্ধ একটা অবস্থা ছিল চারদিকের। তখন সেই নবজাতক শিশুটিকে জন্ম হয় এবং ঝড়ের রাতে আমাদের কবি হচ্ছে নবজাতক শিশুটিকে কোলে নিয়ে তার চিন্তার কথা বলছিলেন। সে তার মেয়ের মধ্যে কী কী গুণ চায়, কী কী উইশ, তার সম্বন্ধে ভালো কিছু এভাবে প্রার্থনা করছিলেন, এভাবে বলছিলেন যে তাকে নিয়ে তার কী ধরনের আশা। তিনি চাচ্ছিলেন যে তার মেয়ে খুব বেশি সুন্দরী না হোক, অহংকার না হোক, তার মেয়ে মাইথোলজিক্যাল ক্যারেক্টার আছে যেগুলো মাইথোলজিক্যাল ক্যারেক্টার গ্রিকের সম্ভবত হেলেন, তার মতো না হোক। তার একটা কবির একটা গার্লফ্রেন্ড ছিল, সে অনেক বেশি অহংকারী ছিল এবং সুন্দর থাকার কারণে তার মধ্যে যে মানবিক গুণাবলী ছিল সেগুলো ছিল না। সে চাচ্ছিল না যে তার মেয়ে সেরকম হোক, সে চাচ্ছিল তার মেয়ে অনেক বেশি সুন্দর না হোক, মোটামুটি সুন্দর হোক কিন্তু বিনয়ী হোক। তারপরে হচ্ছে সে উপযুক্ত একটা লাইফ পার্টনার পাক, উচ্চাকাঙ্ক্ষী না হোক, নির্মম না হোক, এরকমটা এক্সপেকটেশন ছিল কবির তার মেয়ের থেকে। এই কবিতাটায় এসবই বলা হয়েছে। আ প্রেয়ার ফর মাই ডটার, অর্থাৎ সে তার মেয়ের জন্য কি কি প্রে করে সেটা ছিল এই কবিতাটার মূল বিষয়। আর এই কবিতাটার এক্সপ্লেনেশন এতটুকুই, এটা এতটুকুই একটা বিষয় ছিল, আর আমাদের প্রশ্নটাও এখানেই শেষ। পার্ট সি এর একটা ব্রড কোশ্চেনের সলভ করছি। কোশ্চেনটা হচ্ছে ইভালুয়েট হাউ ডু আই লাভ দি অ্যাজ এ লাভ পোয়েম। এটার মানে হচ্ছে হাউ ডু আই লাভ দি একটা প্রেমের কবিতা, সেটা মূল্যায়ন করো। তো দেখো, হাউ ডু আই লাভ দি অ্যাজ এ লাভ সনেট। হাউ ডু আই লাভ দি সনেট 43 is a romantic poem written by Elizabeth Barrett Browning. তো হাউ ডু আই লাভ দি কে সনেট 43ও বলা হয়। এটি একটি রোমান্টিক কবিতা, লিখেছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। In the poem, she is trying to describe the abstract feeling of love by measuring
how much her love means to her. তো এই কবিতায় তিনি প্রেমের বিমূর্ত অনুভূতি সেটা বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি কতটা তার জন্য তিনি তাকে কতটা ভালোবাসেন সেটা পরিমাপ করার কথা বলেছেন। She also expresses all the different ways of loving someone and she tells us about her thoughts around her beloved. তো সে এই কবিতায় আরও এক্সপ্রেস করেছে ডিফারেন্ট ওয়ে সম্বন্ধে তার বিলাভডকে ভালোবাসার অ্যাবাউট হার থটস তার থটস সম্বন্ধে তার বিলাভডকে ঘিরে। তো দ্য টোন অফ দ্য পোয়েম ইজ ডিপ ইন আ লাভিং ওয়ে। তো এটার টোন ডিপ এবং প্রেমময় উপায়ে। The poet starts off by saying, "How do I love thee? Let me count the ways." এই কবিতাটা এটা বলে শুরু হয়েছে যে আমি তাকে কতটা ভালোবাসি, আমাকে সেটা হিসাব করতে দাও, কাউন্ট করতে দাও। By which she starts off with rhetorical question. By which সে একটি যুক্তিবাদী প্রশ্ন করেছে, বিকজ দেয়ার ইজ নো রিজন ফর লাভ, কারণ তাকে ভালোবাসার কোনো কারণ নেই তার কাছে, রেদার দেন ইউজিং হোয়াই শি ইনফোর্সেস দিস মিনিং। এর পরের লাইনটা দেখো, বাট দেন শি গোজ অন সেইং দ্যাট শি উইল কাউন্ট দ্য ওয়েজ। সে সেই ওয়েগুলোকে কাউন্ট করতে চায়, হুইচ ইজ কন্ট্রাডিকশন এগেইনস্ট হার ফার্স্ট লাইন, যেটা তার ফার্স্ট লাইনকে কন্ট্রাডিকশন এটা হচ্ছে দ্বন্দ্বে ফেলা। In the rest of the poem she is explaining how much she loves. In the second line she says, "I love thee to the depth and breadth and height." এখানে ডেপথ বলতে গভীরতা বোঝানো আছে। Using normal measurements for something that cannot be measured. নর্মাল মেজারমেন্ট বা পরিমাপ দিয়ে কিছু বিষয়কে মেজার্ড করা যায় না, পরিমাপ করা যায় না। দিস ইজ আ স্পেশাল মেটাফোর, এটা এখানে একটা স্পেশাল মেটাফোর। ইন দিস ওয়ে শি ইজ ট্রাইং টু ইলিস্ট্রেট, এইভাবে তিনি চেষ্টা করেছেন, ইলিস্ট্রেট বলতে এখানে চিত্রিত করা, তিনি চিত্রিত করার চেষ্টা করেছেন। শি লাভস এভরি সিঙ্গেল পিচ অফ হিম, সে তার প্রত্যেকটা she love every single pitch of him, that there is nothing that she would change about him. Barrett Browning also never uses markers such as he, she, him or her. This is a sonnet and all sonnet have 14 lines, where the two last usually have a broader meaning than the rest of the sonnet. In the final lines she has achieved this by bringing up the subject of the afterlife. তো এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা সনেটের শেষে দুটো আলাদা লাইন থাকে, সেটা হচ্ছে যেটাকে আমরা কাপলাইট বলে চিনি, সেখানে হচ্ছে পুরো মিনিংটাকে চেঞ্জ করে দেয়, মিনিংটাকে একটু এনহ্যান্স করে। অ্যান্ড ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ। এখানে বলা হয়েছে ইফ গড চুজ, যদি আল্লাহ বা ঈশ্বর চায়, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, আমি মৃত্যুর পরও তাকে ভালোবাসতে পারি। ইন দ্য সনেট ব্যারেট ব্রাউনিং রিপিটস আই লাভ দি
over and over again rather than using different words for love. This is to enforce the already exciting knowledge about the strength of her love, and that what she feels is love, nothing more and nothing less. Also, by repeating it, uses is enforcing it on the readers that she loves him and there is nothing else to do about it. Nothing that will make her change her mind. Also in the poem, মানে এখানে কোনো কিছুই নাই যেটা তার মাইন্ডকে চেঞ্জ করতে পারে। Also in the poem, no gender is implied. She just keeps saying the, এখানে কোনো জেন্ডার উল্লেখ করা হয় নাই, হি সি ইউজ করা হয়নি, তিনি শুধু বলেছেন দি, মানে দি বলতে তাকে বোঝায়, which has a certain formality over it. This is very powerful key factor to the poem because she uses no gender markers such as him, her, she, he, which makes it possible for the poem to be read out loud. Any gender with any sexual preference. When she mentions her childhood's faith, যখন সে তার ছোটবেলার বিশ্বাসের কথা বলছিল, she is implying the innocence. তিনি যখন তার ছোটবেলার বিশ্বাসের কথা বলছিলেন তখন তিনি উৎস করে গেছেন তার innocence of their relationship and how they can be naive something. অর্থাৎ কোনো কিছু কতটা নিষ্পাপ হতে পারে, বাট লাভ নিডস নেভিটি টু সার্ভাইভ, কিন্তু ভালোবাসার সার্ভাইভের জন্য নিষ্পাপতার প্রয়োজন আছে। ইন দ্য পোয়েম ব্যারেট ব্রাউনিং সেইস মাই সোল ক্যান রিচ when feeling out of sight. This is an illustration of how much she trusts him. এটা বলে চিত্রিত করা হয়েছে যে সে তাকে কতটা বিশ্বাস করে, even though she cannot see the ending of how this love will end. She trusts him and is willing to reach out in darkness, not knowing what's coming for her. She also says, I love thee with the breath, smile, tears of all my life. এগুলো হচ্ছে কিছু স্পিরিচুয়াল লাইন যেগুলো ভাষার সাহায্যে ট্রান্সলেট করা হয়তো পসিবল না, কিন্তু তোমরা এর মানে ঠিকই বুঝতে পেরেছো আমি জানি, এই জন্য ট্রান্সলেটগুলো করলাম না। দিস ইজ ইমপ্লাইং দ্যাট নো ম্যাটার হোয়াট ইজ গোয়িং অন ইন হার লাইফ, তার অন্য কোনো ব্যাপারে তার যা কিছুই হয়ে যাক তার জীবনে তার কাছে কোনো প্রভাব পড়ে না। whether something horrible happens, it's just a normal day. She trusts him to stay by her side and that she will love every minute of it. Barrett Browning also mentions the sun and candlelight while talking about her love. Barrett Browning সান এবং ক্যান্ডেল লাইটকেও মেনশন করেছেন যখন তিনি তার ভালোবাসার ব্যাপারে কথা বলছিলেন। দিস ইজ কনক্রিয়েট ইমেজ, তো দিস ইজ কনক্রিয়েট ইমেজারি, এটা হচ্ছে ইমেজারি সৃষ্টি করেছে কবিতার মাঝে। শি ইজ ইউজিং দ্য ইমেজ অফ লাইট বিং কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, সেইং দ্যাট লাভ উইল ফর এভার গো অন বাট উইথ আ সেন্স অফ আ মিস্ট্রি. The sun is also a very well-known image for being strong, powerful and good. তো এখানে যে সান তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ইমেজ এবং স্ট্রং, গুড। The sun is something human beings can't live without and this is how Barrett Browning illustrating her love. তো সান হচ্ছে এমন কিছু যেটা ছাড়া হিউম্যান বেঁচে থাকতে পারে না। তো ব্যারেট ব্রাউনিং এটা বলে চিত্রিত করেছেন যে তার ভালোবাসাটাও এরকম। ব্যারেট ব্রাউনিং সে, I love thee to the level of every day's most quiet need, implying that she needs him even when there is nothing special happening, that she just need him in her life. তার শুধু তাকে প্রয়োজন তার জীবনে, without him it's not the same.
By the end of the poem, the poet says, and if God choose, I shall but love the better after death. কবিতার শেষে তিনি বলেছেন যে যদি মৃত্যুর পরে ঈশ্বর বা আল্লাহ চান তবে তখনও তিনি তাকে ভালোবাসবেন। দিস ইজ ভেরি ড্রামাটিক এন্ডিং। এটি একটি ড্রামাটিক এন্ডিং টু সাচ আ রোমান্টিক পোয়েম অ্যান্ড মাইট বি সিন অ্যাজ আ হাইপারবোল। এটাকে হাইপারবোল হিসেবে ইউজ করা হয়েছে। এটা কবিতার একটা কবিতা লেখার একটা স্টাইলের মধ্যে পড়ে। হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত করে কিছু লেখা। হোয়াট শি সেইং ইজ that if God gave her a choice between her own life and his, she would choose for him to live, and that when she is dead. তিনি বলেছেন গড যদি তাকে চয়েস দেয় তার নিজের এবং তার লাইফের মধ্যে, সে অবশ্যই তারটা চুজ করবেন, নিজেরটা নয়। অ্যান্ড দ্যাট হোয়েন শি ইজ ডেড, এবং তিনি যখন মারা যাবেন, শি ক্যান ফাইনালি লাভ হিম টু ডেপথ দ্যাট ডিজার্ভস, সে তাকে আরও গভীরভাবে ভালোবাসতে পারবে যেটা সে ডিজার্ভ করে। উইদাউট এনিথিং স্ট্যান্ডিং ইন হার ওয়ে, when the poet mentions with my lost saints, যখন কবি এই ফ্রেজটাকে মেনশন করলো উইথ মাই লস্ট সেন্টস, অর্থাৎ আমার হারিয়ে যাওয়া বিশ্বাস বোঝাতে, শি ইজ রেফারিং টু দোজ পিপল ইন হার লাইফ দ্যাট হি ট্রাস্ট অ্যান্ড লাভড। সে এই কথাটা বলে সেই মানুষদেরকে মেনশন করেছেন তার জীবনে, যাদেরকে তিনি বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন, হুইচ ইন দ্য এন্ড, এবং শেষে বিট্রেইড হার, তিনি ধোঁকার শিকার হয়েছেন। হোয়েন শি সেজ সেইন্টস, শি রেফারিং টু দ্য গ্লোরিফিকেশন শি পুট অন দেম, এটা তিনি সেইন্টসদের রেফারিং করেছেন। গ্লোরিফিকেশন শি পুট অন দেম, হাউ মাচ শি ট্রাস্ট দেম, তিনি সেইন্টস বা ধর্মযাজকদের বিশ্বাস করতেন। ইনক্রিজিং দ্য পাওয়ার অফ দেয়ার বিট্রেইল, এবং তাদের দেয়া ধোকার বিষয়ে তিনি এখানে বলছেন। বাই ইউজিং দিস ইন আ পোয়েম অ্যাবাউট লাভ, শি মেক্স দ্য রিডার থিঙ্ক দ্যাট দ্য পারসন রাইটিং দিস ইজ নট মি, that she is able to ask questions and not let everything pass her by. She is saying that people have betrayed her before, and that she has learned from her mistake, and that she is 100% sure that he will not betray her. That he, the one. Earlier on, Browning says, I love thee purely, meaning that there is no distrust, no judgment in their love. তাদের মানেটা তোমরা বুঝতেই পারছো, দেয়ার ইজ নো ডিস্ট্রাস্ট অর্থাৎ অবিশ্বাস, নো জাজমেন্ট, কোনো জাজমেন্ট নাই, ইন দেয়ার লাভ। When something is pure, it means that he has no flaws. এখানে হচ্ছে ফ্লস মানে ত্রুটি। Also in the line I love thee freely as mean strive for right, she is saying that she loves him without expecting anything back. সে তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার এক্সপেক্ট করে না। she loves him. Also that she is willing to fight for him, সে তার জন্য লড়ার ইচ্ছা প্রকাশ করে। In the poem, Barrett Browning is using infrequently rhymes. An example of this is in the line I love thee to the depth and breadth and height. এখানে ডেপথ বলতে গভীর বোঝানো হয়েছে। and the third line my souls can raise when feeling out of sight, where hate and sight rhymes. This creates a flaw to the poem, giving the sense of purity, and also she might be suggesting a sense of completeness in love. The word love is repeatedly frequently in the sonnet, increasing the message. তো এখানে দ্য ওয়ার্ড লাভ এখানে ঘন ঘন রিপিট করা হয়েছে এই সনেটে, ইনক্রিজিং দ্য মেসেজ, এই মেসেজটা দেওয়ার জন্য, ইনক্রিজ করার জন্য। অলসো দ্য ফ্যাক্ট দ্যাট শি নেভার ইউজেস এনি সিনোনিমস ফর লাভ মেক্স আস রিয়েলাইজ দ্যাট হোয়াট শি ফিলস ইন
ইজ লাভ। সে এখানে লাভের কোনো সিনোনিম ইউজ করে নাই। তিনি এটা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে সে কী ফিল করে লাভের ব্যাপারে, দ্যাট দেয়ার ইজ নো আদার ওয়ার্ডস দ্যাট ক্যান বি ইউজ টু ডিসক্রাইব দিস। এখানে কোনো শব্দ ব্যবহার করা নাই এটা ডিসক্রাইব করার জন্য এই শব্দটাকে। বিকজ লাভ ইজ সাচ অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, অ্যান্ড অলসো ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড টু ডিসক্রাইব, এটা একটি কঠিন শব্দ বর্ণনা করার জন্য। ইন দ্য এন্ড, পরিশেষে বলা যায়, ব্যারেট ব্রাউনিং অ্যাচিভড হোয়াট শি ওয়ান্টেড। ব্যারেট ব্রাউনিং সেটা অ্যাচিভ করেছেন যেটা তিনি চাইতেন। শি ব্রট আউট টু দ্য ওয়ার্ল্ড দ্য tremendous abstract subject of love and with great success. এখানে tremendous অর্থাৎ অসাধারণ। she warms up our heart by showing her passion to her beloved. তো তিনি এটা বলে তার হৃদয়কে উষ্ণ করে দেখিয়েছেন যে তার প্যাশন টু হার beloved, তার belovedের জন্য, হাউ ওপেনলি অ্যান্ড ফ্রিলি ট্রাস্ট হিম, সে কতটা ওপেনলি তার belovedকে ট্রাস্ট করে। আফটার রিডিং দিস পোয়েম ইটস হার্ড টু ফরগেট ইট। ইট অলসো মাইট লিভ আ এটা হবে ইট অলসো মাইট লিভ আ স্মাইল অন ইউর ফেস। উই আর লেফট উইথ দ্য invariable feeling of love stuck in our heart and the belief that love can last if we fight for it. সেই শব্দ এটা বুঝিয়েছে লাভ ক্যান লাস্ট ইফ উই ফাইট ফর ইট, আমরা যদি এটার জন্য ফাইট করি দেন দ্যাট লাভ ক্যান লাস্ট। এর পরের লাইনটা হচ্ছে দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ লাভ অ্যাজ চয়েস অ্যান্ড ফ্রিডম ইন দিস সনেট। এখানে লাভ একটা এলিমেন্ট, যেখানে হচ্ছে ফ্রিডম হচ্ছে চয়েস। Throughout the poem, the speaker frequently describes love as free choice based on admiration for a lover's qualities. Elizabeth Barrett Browning, who had little choice in her own life, তার জীবনে খুব সামান্যই তার ইচ্ছা মতো সে কাজ করতে পারত। She lived at home until her 40s. সে তার জীবনের অনেকটা সময় সে তার বাড়িতেই কাটিয়েছে যতদিন না সে 40 ইয়ার্স হয়ে যায়। দ্য পাওয়ার অফ কন্ট্রোলিং অ্যান্ড রেস্ট্রিকটিভ ফাদার, তার বাবা বেশ স্ট্রিক্ট ছিল এবং তার কন্ট্রোলে ছিল সব কিছু, তার ক্ষমতা। ইট ইজ থাস নট সারপ্রাইজিং দ্যাট দ্য পোয়েম প্লেসেস হাই ভ্যালু অন চয়েস অ্যান্ড ফ্রিডম অ্যাজ আ রোম্যান্টিক ভ্যালুস। ফর দিস স্পিকার লাভ ইজ নট জাস্ট আ সোর্স অফ জয়, ইভেন স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। তো স্পিকারের জন্য লাভ শুধুমাত্র একটি আনন্দের উৎস নয়, এটি একটি স্পিরিচুয়াল আত্মিক ফুলফিলমেন্ট, পূর্ণতা এই টাইপের। ইটস অলসো আ মিনস অফ অ্যাচিভিং ফ্রিডম উইদিন constraining circumstance. The speaker states, I love thee freely as men strive for right. যেভাবে মানুষ তার নিজের অধিকারের জন্য লড়ে, আই লাভ দি ফ্রিলি, আমি সেভাবে ফ্রিলি লাভ হিম। শি থাস explicitly frames her love as something that is not correct or influenced by anyone else, but rather as something that comes from her own agency and free choice. By comparing her love to an effort to strive for right, সে এখানে কম্পেয়ার করেছে তার লাভকে সেই এফোর্টের সাথে, যেটা হচ্ছে অধিকারের জন্য করা প্রচেষ্টা বা লড়ার জন্য। She also connects romantic love to a broader set of ethical values and goals. তো সে তার রোম্যান্টিক লাভকে কানেক্ট করেছে একটি বর্ডারের সাথে, যেটা হচ্ছে নৈতিক ভ্যালু এবং গোলসের সাথে। হোয়াটস মোর, দ্য পোয়েম ইজ রিটেন ইন আ ফার্স্ট পারসন ভয়েস দ্যাট শি গিভস দ্য স্পিকার অ্যান এয়ার অফ অথরিটি অ্যান্ড
reinforces this theme of agency. For instance, she declares, "Let me count the ways," and a imperative sentence that puts her firmly in control of the poem's narrative. She makes frequent use of the I and me pronouns, which further adds to the sense that the speaker is asserting her own voice and feeling in the poem. তার শব্দের ইউজ এবং তার কথাগুলো এখানে অ্যাড করেছে এবং সেটা বোঝাচ্ছে যে স্পিকার অ্যাসার্ট করেছেন তার নিজের ফিলিংস এবং তার নিজের ভয়েস তার এই কবিতায়। আলটিমেটলি শেষ পর্যন্ত দ্য পোয়েম মেক্স আ পাওয়ারফুল ইকুয়েশন বিটুইন লাভ। তো শেষ পর্যন্ত এই কবিতা একটি পাওয়ারফুল শক্তিশালী সমীকরণ করতে পারে ভালোবাসার মাঝখানে চয়েস এবং ফ্রিডমের সাথে। দ্য স্পিকার এমফেসাইজ দ্যাট শি লাভস ফ্রিলি। মানে স্পিকার এ বিষয়ে জোর দিয়েছেন যে শি লাভস ফ্রিলি অ্যান্ড দ্যাট হার অ্যাফেকশন for her partner is a result of her own assessment of his value. তো এখানে অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন। It is not a value imposed from external authority like her childhood faith. তো এখানে হচ্ছে তার চাইল্ডহুড ফেইথ যেভাবে ভেঙে গেছিলো সেরকমভাবে তার এই বিশ্বাসটা সেরকমভাবে আরোপিত বিশ্বাস নয়, বাট ইজ রাদার অ্যান এক্সপ্রেশন অফ হার ওন এজেন্সি। হাউ ডু আই লাভ দি ইজ আ পোয়েম দ্যাট এমফাসাইজ জোর দিয়েছেন এই কবিতা দ্য স্পিকারস পাওয়ার, কবির শক্তি এবং সংস্থা ইন মেকিং হার ওন রোম্যান্টিক চয়েস, এবং তার নিজের রোম্যান্টিক চয়েস তৈরি করেছেন এই কবিতার মাঝে। তো এটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর যে হাউ ডু আই লাভ দিয়ে একটা হচ্ছে লাভ পোয়েম, এটাকে মূল্যায়ন করো, এটা ছিল আমাদের প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা একটা লাভ পোয়েম, কারণ এখানে লাভ পোয়েমের এলিমেন্টস রয়েছে। আমাদের পোয়েট এক্সপ্রেস করেছেন এই বিষয়গুলো যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, সেই কারণে এই হাউ ডু আই লাভ দি কবিতাটা একটা লাভ পোয়েম। আর্টসিয়ার একটা ব্রড কোয়েশ্চেন আর সলিউশন করছি। এখানে ব্রড কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েম পাইক সাজেস্ট পিকচার অফ ভায়োলেন্স লাইটেন্ট ইন হিউম্যান বিংস। তো এখানে প্রশ্নটা হচ্ছে পাইককে যে পিকচার সাজেস্ট করা হয়েছে সেই সহিংসতাটা কি মানুষের মাঝে সুপ্ত অবস্থায় থাকে, এরকম একটা কোশ্চেন। তো এখানে অ্যান্সারটা দেখো, টেড হিউজেস পাইক সিম্বলাইজ দ্য ভায়োলেন্ট ট্রেট ইন হিউম্যান বিং। তো টেড হিউজেসের যে পাইক কবিতাটা আছে সেটা সিম্বলাইজ হয়েছে সহিংসতার বৈশিষ্ট্য, মানে মানুষের মাঝে যে সহিংসতার বৈশিষ্ট্য আছে সেটা। তো এখানে ইলুসিডেট অর্থাৎ ব্যাখ্যা করা আছে নিচে। টেড হিউজেস পোয়েম পাইক ইজ a powerful and evocative exploration of the violent and primal nature of human beings. তো পাইক কবিতাটা আছে যেটা টেড হিউজের, এটা হচ্ছে একটি পাওয়ারফুল উদ্দীপক অন্বেষণ, মানে সহিংসতা অন্বেষণ, অ্যান্ড প্রাইমাল নেচার অফ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের যে নেচার বা বৈশিষ্ট্য আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ আ পাইক। তো এখানে পোয়েম মানে কবিতাটা হচ্ছে যে স্টোরিটা বলছে পাইক সম্বন্ধে। এ প্রেডেটরি ফিশ দ্যাট ইজ ফিয়ার্ড অ্যান্ড রেসপেক্টেড ফর ইটস পাওয়ার অ্যান্ড অ্যাগ্রেশন। তো এই যে হচ্ছে পাইকটা আছে এইটা হচ্ছে একটি শিকারী মাছ এবং এটি অনেক ভয়ানক বা ভীতিপূর্ণ একটা রেসপেক্টেড, মানে এটা রেসপেক্ট হয় এটার পাওয়ার এবং অ্যাগ্রেশনের কারণে, অ্যাগ্রেশন অর্থাৎ বিবাদ। দো হিজ ইউজ অফ ভিভিড ইমেজারি অ্যান্ড পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। তো এইখানে তার কিছু প্রাণবন্ত ইমেজারি এবং পাওয়ারফুল কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। হিউজেস এক্সপ্লোরস দ্য থিম অফ ভায়োলেন্স, যার মাধ্যমে হিউজেস অন্বেষণ করেছেন বা এক্সপ্লোর করেছে
দ্য থিম অফ ভায়োলেন্স, অর্থাৎ এখানে যে সহিংসতা আছে সেটার থিম। পাওয়ার অ্যান্ড প্রাইমাল ইনস্টিংক্টস দ্যাট লাই উইদিন আস অল। তো এখানে শক্তি এবং হচ্ছে তার সহজাত যে প্রবৃত্তিটা আছে সেটা বোঝানো হয়েছে। পাইক সিম্বলাইজ দ্য ভায়োলেন্ট ট্রেট ইন হিউম্যান বিং। তো দেখো এই কথাটা আমি আগেও বলেছি, এটা আবার এখানে রিপিট করা হয়েছে। পাইক হচ্ছে সিম্বলাইজ করা হয়েছে একটি সহিংস বৈশিষ্ট্য আলা প্রাণী টাইপের, যেরকমটা মানুষ। ওয়ান অফ দ্য মেইন থিম অফ পাইক ইজ দ্য আইডিয়া অফ ভায়োলেন্স অ্যান্ড অ্যাগ্রেশন অ্যাজ আ primal and instinctive traits that are inherent in human beings. এখানে পাইকের যে আইডিয়াটা আছে সেটা হচ্ছে ভায়োলেন্স অনেক সহিংস এবং অ্যাগ্রেশন অর্থাৎ বিবাদী, অ্যাজ এ প্রাইমাল ইনস্টিংটিভ এদের আদি সহজাত প্রবৃত্তি যেটা আছে বৈশিষ্ট্য, দ্যাট আর ইনহিয়ারেন্ট ইন হিউম্যান বিংস। এই সহজাত প্রবৃত্তিটা মানুষের মাঝেও আছে বা লক্ষণীয়। Poet uses the image of the pike to symbolize these traits. তো এখানে পাইকের যে ইমেজ আছে সেটাকে সিম্বলাইজ করা হয়েছে তার বৈশিষ্ট্য। ডিসক্রাইবিং দ্য ফিশ অ্যাজ এ মনস্টার, তাকে বৈশিষ্ট্য বা তাকে ডিসক্রাইব করা হয়েছে একজন দানব মাছ হিসাবে। দ্যাট ইজ পারফেক্টলি হার্মলেস, যেটা হচ্ছে অনেক বেশি অনেক বেশি ক্ষতিকর। আনটিল ইট ইজ প্রভোকড, যতক্ষণ না এটা প্ররোচিত হচ্ছে। দ্য পোয়েম ডিসক্রাইবস হাউ দ্য পাইক ইজ ড্রিভেন বাই এ প্রাইমাল ইনস্টিংক্টস টু সার্ভাইভ অ্যান্ড ডমিনেট, and how it will attack anything that threatens its existence. However, as the poem progresses, poet also explores the idea that violence and aggression are not solely the domain of the natural world, but are also represented in human beings. The poem describes how the pike is reflection of violent and aggressive tendency that lie within us all. তো এখানে বোঝাচ্ছে যে পাইকের বৈশিষ্ট্য মানুষের ভায়োলেন্সের সাথে কীভাবে মিলে যায় সেটার সম্পর্কেই বলা আছে এখানে। অ্যান্ড হাউ দিস টেন্ডেন্সিজ ক্যান বি আনলিশড বাই দ্য রাইট circumstance. Uses powerful language to convey the sense of danger. এখানে মানে পোয়েট হচ্ছে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এটা বোঝাতে যে কতটা ডেঞ্জারাস এই মাছটা। দ্যাট দিস টেন্ডেন্সিস ক্যান ক্রিয়েট ডিসক্রাইবিং দ্য পাইক অ্যাজ এ জায়ান্টিক ব্রডিং মনস্টার, অর্থাৎ এখানে এটা বলতে বিশাল দানবকে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে পাইককে ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ এ জায়ান্টিক ব্রডিং মনস্টার দ্যাট ইজ বোথ ফিয়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। এখানে এটা ভীতিপূর্ণ এবং রেসপেক্টেড দুটোই। দো হিজ পোর্ট্রেয়াল অফ পাইক, poet is commenting on the violent and primal nature of human beings, highlighting the danger that these instincts can pose when they are unleashed. The poem is a powerful reminder of the importance of self-control and restraint, and of the need of recognize and manage our own violent tendencies. In conclusion, Ted accuses Pike is a powerful and evocative exploration of the violent and primal nature of human beings. Though his use of vivid imagery and powerful language uses explores the theme of violence, power, and primal instincts that lie within us. তো এই কবিতায় হচ্ছে কবির পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এবং ইমেজারি বুঝিয়েছেন, যে এক্সপ্লোর করেছেন এই প্রাণীটা কতটা ভয়ঙ্কর, কতটা পাওয়ারফুল এবং এর সহজাত প্রবৃত্তি। দ্য পোয়েম ইজ আ পাওয়ারফুল রিমাইন্ডার অফ দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই কবিতা একটি পাওয়ারফুল রিমাইন্ডার নিজের সেলফ কন্ট্রোল
এবং নিজেকে সংযত রাখা কতটা ইম্পর্ট্যান্ট এটার বিষয়ে, অ্যান্ড অফ দ্য নিড টু রিকগনাইজ অ্যান্ড ম্যানেজ আওয়ার ওন ভায়োলেন্ট টেন্ডেন্সিস ইন অর্ডার টু ক্রিয়েট মোর পিসফুল অ্যান্ড হারমোনিয়াস ওয়ার্ল্ড। একটা সুন্দর সুরেলা শান্তিপূর্ণ এবং পিসফুল একটা ওয়ার্ল্ড ক্রিয়েটের জন্য যে হার্মফুল টেন্ডেন্সিগুলো বা সহিংস যে টেন্ডেন্সিস আছে সেগুলো হচ্ছে কন্ট্রোলে রাখা কতটা প্রয়োজন সেটার ডিটেলসে বোঝানো হয়েছে। তো এখানে এই প্রশ্নের অ্যান্সারটা শেষ হচ্ছে। পার্ট সি এর আরও একটা ব্রড কোশ্চেনের সলিউশন করছি। কোশ্চেনটা হচ্ছে ডিসক্রাইব ডায়ালান থমাস ইউজ অফ ইমেজরি ইন দ্য পোয়েম ফার্ন হিল। অর্থাৎ ডায়ালান থমাস তার কবিতা ফার্ন হিলে যে ইমেজরিগুলো ইউজ করেছে সেগুলো ডিসক্রাইব করো। তো চলো সলিউশন দেখা যাক। ফার্ন হিল ranks among Dylan Thomas' most famous poems. ফার্ন হিল ডায়ালান থমাসের একটি অনেক ফেমাস কবিতা। Originally includes in Breaths and Entrance published in 1945. তো এইটা এই কবিতাটা ডেথ অ্যান্ড ইনফ্লুয়েন্স গ্রন্থ আছে সেটাতে ইনক্লুডেড এবং এটা পাবলিশ হয়েছিল 1945 সালে। The page employs simple yet lyrical language and imagery to evoke the happy period of childhood. তো এই কবিতাটায় কিছু ইমেজরি এবং চাইল্ডহুড যে উদ্দীপনা বা হ্যাপি মেমোরিজ সেসব নিয়ে লেখা এই কবিতাটি, concerned with youth and nostalgia. It speaks of a span of life when the concept of age is unimaginable. তো এই কবিতায় বলা হয়েছে ইউথ এবং নস্টালজিয়া সম্পর্কে, জীবনকাল সম্পর্কে, এবং ছোটবেলার যে এইজটা থাকে তখন আনইমেজিনেবল কিছু বিষয়ে বলা হয়েছে। তো এখানে দেখো টাইম একটা পয়েন্ট, টাইম ইজ পার্সোনিফাইড ইন ফার্ন হিল। তো এখানে টাইমকে পার্সোনিফাইড করা হয়েছে ফার্ন হিল কবিতায়। টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম গোল্ডেন ইন দ্য হেডেজ অফ হিজ আইস, and time let me play and be golden in the mercy of his means. Thomas writes, creating imagery that conveys a sense freedom of the existence of time. The narrator of the poem is young and unaware of its passing. The final stanza again uses imagery of time as sentient being, nothing I cared. That time would take me, time held me green and dying. Thomas conveys the sense that though time does indeed pass, it is merciful to the youthful narrator who dwells in a timeless ideal. পরে pastoral ideal, the আইডিয়াল বলতে এখানে সুখী জীবনকে প্রেফার করা হয়েছে, সুখী জীবন বোঝানো হয়েছে। প্যাস্টোরাল আইডিয়াল, দ্য ইমেজরি অফ দ্য ফার্ম রিপ্রেজেন্টস দ্য গার্ডেন অফ ইডেন। তো এখানে দ্য ফার্ম যেটা সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে গার্ডেন অফ ইডেন হিসেবে। ইট ওয়াজ অল শাইনিং, ইট ওয়াজ অ্যাডাম অ্যান্ড মেইডেন, so it must have been after the birth of simple light in the first spinning place. This imagery coupled with reference to apples both the apples towns. তো এই যে তাদের যে ফার্ম আছে সেটাকে এরা গার্ডেন অফ ইডেনের সাথে তুলনা করেছে। এখানে আমরা যে আদমের বিষয়ে আমরা যে ঘটনাটা জানি এটা সেই প্লেস হিসাবে এটাকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। দিস ইমেজরি coupled with reference to apples, তো এর একজন ইমেজরি ক্যারেক্টার হিসাবে এখানে দেখানো আছে। অ্যাপল বথ অ্যান্ড অ্যাপল টাউন্স, এটাকে অ্যাপল টাউন্সও বলা হয়, conjures a sense of the Christian concept of paradise. Thomas also repeatedly uses the words green and golden. Happy as the grass was green, golden in the heydays of his eyes. I was green and carefree and the children green. মানে
কবি সে সময় যে কেয়ারফ্রি ছিল এবং আহ, এখানে হচ্ছে গ্রিন বলতে বোঝানো হয়েছে ছোট বা ফ্রেশ, ইউথফুল, এটা বোঝানো হয়েছে। এবার দেখো, and golden among other images created the sense of beginning before decay is imposed by time. এটা তার ইয়তের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে সময়ের কারণে হচ্ছে যেটা ফেড এবং ডিকে হয়ে গেছে তার আগের কথা বলা হচ্ছে। Sun and moon. Thomas repeatedly refers to the sun and moon imagery of the sun. এখানে সানের মানে সূর্যের ইমেজারি দেখানো হয়েছে, ইনক্লুডিং দ্য সান লং ইট ওয়াজ রানিং অ্যান্ড দ্য সান বর্ন ওভার অ্যান্ড ওভার, কনভেইজ দ্য আইডিয়া অফ এন্ডলেস ডে, কন্ট্রিবিউটিং টু দ্য থিম অফ ইউথ আনটাচড বাই টাইম। এখানে সেই ইউথ বা ছোটোবেলার কথা বোঝানো হয়েছে, যেটা সময়ে যাকে ছুঁতে পারেনি, অর্থাৎ ফ্রেশ, নবীন, এই টাইপের। Reference to the moon are in opposition to this idea. All the moon long-haired and the moon that is always rising conjure images of night and the sense that darkness, as in the final darkness or end of time. তো এখানে মুন, এই যে ইমেজেরিটা আছে মানে যেটা কল্পনা করা হয়েছে, মুন চাঁদ হচ্ছে তার উল্টোটা, কারণ এটা হচ্ছে নাইট ইমেজ বোঝানো হয়েছে, সেন্স দ্যাট ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন বোঝানো হয়েছে, অ্যাজ ইন দ্য ফাইনাল ডার্কনেস অর এন্ড অফ দ্য টাইম, এবং সময়ের শেষ বোঝানো হয়েছে। আর ওরা সান বলতে ফ্রেশ বুঝিয়েছিলেন। ইজ অলওয়েজ প্রেজেন্ট ইভেন ইন অ্যান আইডলিক ওয়ার্ল্ড। এখানে একটি ইন অলওয়েজ প্রেজেন্ট ইভেন ইন আইডলিক ওয়ার্ল্ড বলতে আইডলিক বলতে বোঝায় সরল শান্ত পৃথিবী, ইউথ। দ্য ন্যারেটর ইন ফার্নহিল ইজ ইয়াং। তো এখানে ফার্নহিলের ন্যারেটর ইয়াং, এক্সিস্টিং ইন আ ওয়ার্ল্ড হি ভিউস অ্যাজ আনটাচ বাই টাইম। তো হচ্ছে উনি এক্সিস্ট করে যেখানে হচ্ছে উনি আনটাচড বাই টাইম, মানে সময় যাকে ছুঁতে পারেনি, অর্থাৎ বয়সের ছাপ যাকে ছুঁতে পারেনি। থমাস ইউজেস ইমেজরি অফ ইউথ টু কনভে দিস আইডিয়া। থমাস এখানে ইমেজরি ইউজ করেছেন কারণ হচ্ছে এই আইডিয়াটাকে কনভে করার জন্য, বহন করার জন্য। I was young and easy and the children green and golden. Create a picture of carefree days of childhood. এই ফ্রেজগুলো ইউজ করে কবি হচ্ছে তার কেয়ারফ্রি ছোটোবেলার যে শৈশবকালের দিনগুলো আছে সেগুলোকে মানে চিত্রিত করেছেন। ইভেন দ্য সান ইটসেলফ ইজ সাবজেক্ট টু দিস ইমেজারি। ইভেন এখানে যে সান আছে সেটাও হচ্ছে এখানে ইমেজারির একটা সাবজেক্ট। তো এখানে দেখো, দ্যাট ইজ ইয়াং ওয়াজ ওনলি কনসিউড দ্য আইডিয়াল অফ দ্য সান অ্যাজ সামথিং বর্ন অর ক্রিয়েট। তো এখানে সান বলতে বোঝানো হয়েছে কোনো কিছু ইয়াং, যেটা হচ্ছে born or created, and that it ages as humans do. In the final line of the poem, the narrator uses the imagery again, starting that he is green and dying, youthful but mortal. সেই গ্রিন অ্যান্ড ডাইং বলতে এখানে বোঝাইছে ইউথফুল, ইয়াং এবং বাট মর্টাল। তো এখানে প্রশ্ন ছিল যে কী কী ইমেজারি ইউজ করা হয়েছে, এখানে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে তার ডিটেলস দেওয়া আছে।